সালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছো আমাকে একটু বলো তো আগে। সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমাদের কাছে একটু জানতে চাই। আজকে কিন্তু ঢাকায় অনেক গরম পড়েছে, কখনো মেঘ কখনো বৃষ্টি। এই বাংলাদেশ ভেসে যাচ্ছে বন্যায়। ফেনী থেকে পানি সরেছে, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে ভালো সংবাদ। কিন্তু ঢাকাতেও যদি বলি, এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, আজকে অনেক গরম। আজকে দুপুরের দিকে যে গরমটা পড়েছে, এবং আমি আজকে আরেকটা জিনিস অবাক হলাম। আজকে শনিবার, নর্মালি শনিবারগুলোতে ঢাকা শহরে আসলে আগে ফাঁকা থাকতো। অন্তত গত 2-3 বছর ধরে আমি দেখছি, মেইনলি করোনার পর থেকে শনিবার ফাঁকা থাকে না, অনেক জ্যাম থাকে শনিবারে। আজকে অনেক জ্যাম। আজকে আমি অফিসে এসেছি, জাস্ট ক্লাস শুরু করার বোধহয় 10 মিনিট আগে আমি এসে পৌঁছেছি অফিসে, যেখানে আমি যে হিসাবে এসেছিলাম আমার অন্তত আধা ঘন্টা আগে চলে আসার কথা ছিল। নীলফামারীতে অনেক গরম, মলিতা বলছে। পাপড়ি বোধহয়, এই যে নামের আগে স্টার দেয়া, জের জবর পেশ দেওয়া, এগুলো আমরা একটু দিব না, ঠিক আছে? আমরা নিজেদের নামটা লিখবো, কারণ নামটা কিন্তু, এই দেখো, এটা অনলাইন ক্লাস। অফলাইন ক্লাস হলে তো সামনাসামনি দেখা হয়, এখানে তো আমাদের সামনাসামনি দেখা হবার বা কথা বলার কোনো সুযোগ নাই। আমি যদি তোমাদের নামটাও একটু ঠিক মতো না নিতে পারি, তাহলে কিভাবে হয়? মানুষের জীবনে যেন সবচেয়ে প্রিয় শব্দ কোনটা? মানুষের জীবনে সবচেয়ে প্রিয় শব্দ অনেকেই মনে করতে পারে হয়তোবা মা। সবচেয়ে প্রিয় শব্দ মা নয়, সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে তার নিজের নামটা। শুধুমাত্র নাম মনে রাখার কারণে অনেক মানুষ অনেক জনপ্রিয় হয়ে যায়, শুধুমাত্র নাম মনে রাখার কারণে। শুনে অবাক অবাক মনে হতে পারে। তুমি যখন আরো বড় হবা, তুমি এটা আরো অনুভব করতে পারবা। ধরো, তোমার কলেজের যিনি হচ্ছেন প্রিন্সিপাল, বা তোমার এক্স স্কুলের যে ছিল হেডমাস্টার, সেই স্যার যদি শুধু র্যান্ডম স্টুডেন্টদের নাম মনে রাখতে পারতেন, বা স্টুডেন্টদের বাবা মায়ের নাম মনে রাখতে পারতেন, এই একটা কারণেই যথেষ্ট তাকে অনেক ফেমাস বানিয়ে দেবার জন্য। আমার এরকম একজন প্রিন্সিপাল স্যারের কথা মনে পড়ে। আমার ক্যাডেট কলেজে পেয়েছিলাম স্যারকে, মোসলেউদ্দিন স্যার। তিনি ছিলেন একজন নেভি অফিসার। সো প্রত্যেকটা মানুষের নাম তিনি মনে রাখতে পারতেন। এবং এটা শুধু উনি বলে নয়, আমি যেই কয়জন ভালো ভালো লিডারকে দেখেছি, অনেক ক্ষেত্রে পলিটিশিয়ান, যে যখন ভোট চাইতে আসতেন, তোমরা তো আসলে ভোট চাওয়ার দিনই দেখো নাই, দেশে এমন অবস্থা ছিল, কোনো নির্বাচনই হয় নাই অনেক বছর ঠিক মতো। তো আমার মনে পড়ে ছোটবেলায় নির্বাচনের দিনগুলো ছিল একদম তোমার ঈদের দিনের মতো। তো যারা নির্বাচনী প্রচারণায় এসে ভোট চাইতেন, ভোট চাইবার সময় যখন অনেক সময় নামটা মেনশন করতে পারতেন, যারে মোতালেব ভাই না, হ্যাঁ এবার কিন্তু ভোট দিয়ে আপনাদের সব ইচ্ছা ইচ্ছা পূরণ হবে, এই যে যখন মনে করলো যারা আমার নামটা মনে রাখছে, না জানি আমাকে কত স্পেশাল মনে করে। প্রতিটা মানুষ এটা ভালোবাসে যে তাকে স্পেশাল মনে করে, বা তার ভালো বলছে, বা তার প্রশংসা করছে, এরকম। মাদ্রাসা সিলেবাস এটা নাই, এখন কি এটা পড়বো রাফি? না, তোমার সিলেবাসে না থাকলে এটা পড়ার কোনো প্রয়োজন নাই। আর নাটকের পার্টগুলো নোট কিভাবে করব? নাটকের পার্টগুলো আসলে নোট করাটা একটু মুশকিল বটে। নাটকের নোটটা কেমন হবে? নাটকে আমি যেটা বলি, যে নাটকটা মেইনলি আমরা ফোকাস করব হচ্ছে গ আর ঘতে। আমাদের এই উচ্চতর দক্ষতা আর প্রয়োগমূলক, এই দুইটা যাতে আমরা ফুল মার্কস তুলে নিয়ে আসতে পারি। এবং আমরা চেষ্টা করবো অনুধাবনমূলকটাও, মানে খ, গ, ঘ, এই তিনটা আমরা টার্গেট করে পড়বো। সো সেখানে আমরা আসলে মূলত যদি বুঝে বুঝে পুরাটা একবার পড়ি, তাহলে আসলে উপন্যাস অ্যান্সার করা পসিবল। আর প্র্যাকটিস বুক তো আছেই উপন্যাসের। এখন উপন্যাসে তোমার, মানে সরি, উপন্যাস হোক নাটক হোক, যদি এটা তো নাটক নয়, তো উপন্যাস, এখন তোমার কিছু বিষয় আছে যে ধরো ওগুলো আসলে তুমি খুব বেশি কিছু নোট করাটা একটু কঠিন, নাটক বা উপন্যাসের অনেক ক্ষেত্রে। আচ্ছা স্যার, আমাদের বেশ কয়েকদিন থেকে ক্লাস হয় নাই কিছুই, মলিতা বলছে। এখন আসলে সারা বাংলাদেশেই তো একই অবস্থা যাচ্ছে। ধরো জুলাই বিপ্লবের সময় থেকেই তো স্কুল কলেজগুলোতে যেহেতু ক্লাস আপাতত বন্ধ ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু, অনেক জায়গাতে এখনো আন্দোলন চলছে নানা রকম। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদেরকে অনলাইনে শিখতে যারা স্টুডেন্টস আছো, তোমরা একটু এগিয়ে নিয়ে যেতে থাকো আর কি, এটা হচ্ছে কথা। নাজিফা বলছে লাল সালু ফার্স্ট ইয়ার ফাইনালে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই গরম একজন বলল, আকিবুর। ওকে, এনিওয়ে, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। আমরা এই মুহূর্তে পড়ন্ত বিকেল বলা যায় না, এটা সন্ধ্যা, গোধূলি লগ্ন। একটু চ্যাটটা পজ করে দাও কাইন্ডলি মেহেদি। গোধূলি লগ্ন, গোধূলি শব্দটার উৎপত্তিটা কিন্তু খুব সুন্দর। গরুর ধুলি। এখন গরুর ধুলির কথা কোথা থেকে আসলো? রাখাল বালক যখন তার গরুগুলিকে নিয়ে ঘরে ফিরত, অর্থাৎ চাষবাস শেষে, তখন গরুর খুরের দিয়ে যে ধুলাটা উড়ত, এটাকে অবলম্বন করে আসলে গোধূলি শব্দটার উৎপত্তি। মানে গরুর খুর দ্বারা উৎপন্ন ধুলি, এটাই হচ্ছে এর ব্যুৎপত্তিগত অর্থ, বা এটা অরিজিনেটেড ফ্রম এখান থেকেই। তো গোধূলি শব্দটা এখন তো অনেক রোম্যান্টিক একটা শব্দ, বা অনেক সুন্দর একটা শব্দ, কাব্যিক একটা শব্দ।
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে, কিংবা আরো গোধূলি নিয়ে তো কত 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 সুন্দর কবিতা আছে, শব্দ আছে। গোধূলি শব্দটা শুনতেই কত সুন্দর লাগে। তো আমরা এই গোধূলি বেলায় ক্লাস করতে বসলাম। ক্লাস করতে আমাদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমরা একটু কনসেন্ট্রেশন দেবার চেষ্টা করব। 180টা স্লাইড আমার পেছনে অপেক্ষা করছে। 180টা স্লাইড আমরা দিন শেষে শেষ করতে পারবো না, এবং শেষ করার প্রয়োজনও নাই। আমরা যতটুকু পারি উপন্যাস ততটুকু পড়াবো। আজকে এত বছর পড়াশোনা করার পরে, বাংলা পড়ার পরে তোমাদেরকে আসলে লাইন বাই লাইন পড়িয়ে একটা উপন্যাস বোঝাতে হবে, আমি মনে করি না যে আমার শিক্ষার্থীরা এতটা গাধা বা এতটা হতাশাব্যঞ্জক অবস্থায় আছে। এটা শুধু তোমাদেরকে একটু পথ নির্দেশনা দিয়ে দেওয়া। এবং আমরা পার্ট 1 পার্ট 2-তে যতটুকু পড়েছি, পার্ট 1-এ মেইনলি আমরা পড়েছি কি, জাস্ট ক্যারেক্টার নিয়ে পরিচিতি নিয়েছি, এবং উপন্যাস ক্যারেক্টার নিয়েও পরিচিতি নেই না এরকম। আসলে উপন্যাস নিয়ে বেশ কিছু প্রশ্ন এসে থাকে, ওই উপন্যাস কি, উপন্যাস কেন, এগুলো নিয়ে আমরা প্রশ্ন মানে পড়াশোনাগুলো করেছি। পার্ট 2-তে আমরা মাঝখান থেকে বেশ খানিকটা অংশ পড়েছি, এবং যেখানে আমরা বেশ কিছু নির্যাতনের দৃশ্য পেয়েছিলাম, বিচারের দৃশ্য পেয়েছিলাম, এবং মেয়েকে শারীরিক নির্যাতন করার মধ্য দিয়ে যখন বাবা যায়, তখন বাবার যখন বিচারের কাঠগড়ায় বাবাকে দাঁড় করানো হয়, বাবা সবার সামনে লাঞ্ছিত অপদস্থ হয়, সেটা যেমন বাবার ইগোতে লাগে, মেয়ের কাছেও খারাপ লাগে। পরবর্তীতে আমরা এও দেখেছিলাম যে সেই বাবা কিছুটা রাগে, ক্ষোভে, দুঃখে একসময় ঘর ছেড়ে চলে যায়। তো আমার কাছে মনে হয় যে আমাদের নতুন বই বা নতুন সবকিছু সংস্কারের সঙ্গে সঙ্গে আরো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র অ্যাড করা হোক। আমাদের বাংলা সাহিত্যে অনেক সুন্দর সুন্দর উপন্যাস আছে এই লাল সালুর চেয়ে। আমি আমাদের এনসিটিভির অনেকগুলোই বুঝি না অনেক কিছুই, যে আসলে আমরা কিসের ভিত্তিতে অনেক বিষয়াদি ঠিক করা হয়। কিছু কিছু জিনিস সত্যিই খুব সুন্দর ঠিক করা হয়, কিন্তু কিছু কিছু বিষয় সত্যি হতাশাব্যঞ্জক বলে আমার কাছে মনে হয়। যে অবশ্যই ভালো, কিন্তু এর চেয়ে আরো অনেক সুন্দর কিছু আছে বাংলা সাহিত্যে। এটা আমি একটা আনপপুলার অপিনিয়ন দিলাম। আরো একটা জিনিস আমি খেয়াল করেছি, যারা 2016-তে আই গেস এইচএসসি দিয়েছে, তাদের সময় বইটা পরিবর্তন হয়, এবং সেখানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা, হুমায়ুন আহমেদের লেখা, এরকম নানা বিষয় চলে আসে পাঠ্য বইয়ে, কিংবা রফিক আজাদের লেখা। আমি অন্তত আমার সময় মনে করতে পারবো যে কোনো সমসাময়িক কবি তো দূরে থাক, মানে অন্তত যেই কবি 100 বছর আগে লিখেছেন এর আগে, বা 60-70 বছর আগে লিখেছেন এর আগে ছাড়া কোনো কিছুই যেন নাই, ইনক্লুডেড নাই। এই নিয়ে আমরা কথা বাড়াবো না, আর আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। একজন বলেছে আগের লাইভ ক্লাস করিনি, এখন লাইভ ক্লাস করবো, করো। আগের লাইভ ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ তোমাদেরকে আমি একটা টাস্কই দিয়েছি এটার পুরোটার ক্ষেত্রে, সেটা হলো পুরো উপন্যাসটা একবার পড়া। উপন্যাসটা যদি তোমরা একবার পড়ো তাহলে ইজিলি সব অ্যান্সার করতে পারবা, এটা খুব সহজ। এবং প্র্যাকটিস বুকটা যদি একবার দেখে যাও, আর ক্লাসে শুধু একটু ক্লু ধরিয়ে দেওয়া হচ্ছে, আর কিছু না। কারণ উপন্যাস আসলে ওইভাবে একদম ধরে ধরে পড়ানোর মতো কোনো কিছু নাই। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে হয়তো সলভিং ক্লাস নিয়ে ক্লাস নেওয়া হবে, সলভ করানো। আমি চেষ্টা করবো এটা পরবর্তীতে, যে উপন্যাসে এই বিষয়গুলো ইনক্লুড করতে। কারণ পুরো উপন্যাসটা পড়ানো বেশ সময় সাপেক্ষ, এবং পুরো উপন্যাসটা পড়ানো আসলে কোনো প্রয়োজনও নাই তোমাদেরকে। তোমরা পুরোটা নিজেরা পড়বা, কিন্তু যেটা হয় যে আসলে স্টুডেন্টসরা এতটা ফাঁকিবাজ, দেখা যায় যে নিজেরা পড়ে আসবা, তারপরে আমি কোয়েশ্চেন সলভ করাবো, নিজেরা পড়ে না বেশিরভাগ সময় দেখা যায়। তো এই জন্য ওই গ্যাপটা থেকে যায়। এই নিয়ে চলে যাচ্ছি আমাদের ক্লাসে। লাল সালুর আজকে পর্ব 3, তো সৈয়দ ওয়ালিউল্লাহ নিয়ে আমরা এর আগে অনেক কথা বলেছি 2টা ক্লাসে, আর কোনো কথা নয়, আজকে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। চোখের সামনে আমিনা বিবি মূর্ছা গেছে, মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বুটিদার চাদরটা, মানে ডিজাইনটা এমন আর কি, এটা আর কি হাত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারেনি বলে তার মুখটা খোলা, সে মুখে দাঁত লেগে আছে। মানে যখন সে অজ্ঞান হয়ে পড়ে গেল তখন তার মুখটা ঢেকে রাখতে পারেনি, পর্দা করতে পারে নাই, তো মুখে দাঁতটা লেগে যাচ্ছে আর কি। বাইরে মাজারে রহিমা আসে না, আজ আমিনা বিবি এসেছে বলে হয়তো আসতো যদি না সঙ্গে থাকতো ব্যাপারী। মাজার ঘরের বেড়ার ফুটোতে চোখ পেতে সে ব্যাপারটা দেখছিল। যারা হঠাৎ করে মনে হচ্ছে যে কোথা থেকে কি কাহিনী শুরু হয়ে গেল, সো আমরা একটু একটু শুনতে থাকো মনোযোগ দিয়ে, তারপরে ক্লু পেয়ে যাবে। সঙ্গে হাসুনির মাও ছিল। রহিমা মনে মনে স্থির করেছিল পাক দেয়া ঢুকে গেলে আমিনা বিবিকে ভেতরে নিয়ে যাবে, শখ করে যে ফিরনিটা করেছে তা দেবে খেতে, তারপর 2-1 খিলি পান চিবোতে চিবোতে দুদণ্ড সুখ দুঃখের গল্প করবে। এটা তো রহিমা ভেবেছিল, ঠিক আছে, আমিনা বিবিকে এইভাবে নিয়ে যাবে। এখন পাক দেয়া বলতে কি, এটা হচ্ছে বলতে পারো যে এই ভণ্ডামিগুলো এসেছে মাজারে অনেকটা তাওয়াফের আদলে। আমরা তাওয়াফ করাটা সম্পর্কে আমাদের ধারণা আছে, যেটা আমরা দেখি যে কাবা শরীফের ওখানে মানুষ হচ্ছে তাওয়াফ করে হজ করতে, যে এই যে তোমার মানে মাজারের মধ্যে যে হচ্ছে তাওয়াফ করা, ঠিক আছে, তোমরা একটা অনেক ভণ্ডামির একটা জায়গা ঢাকায় পাবা, পুরান ঢাকার ওইদিকে, যে হোসনি দালান, ঠিক আছে।
তো সেই হোসনি দালানের মধ্যে দেখা গেছে ওখানে তোমার আহ হাসান হোসাইনের কবরের প্রতিকৃতি তৈরি করে রাখা। অবাক করা বিষয়, অবাক করা যে আসলে আমাদের দেশে মানুষ কিভাবে এই ধরনের শিরকি বিষয় যেগুলোতে বিশ্বাস করলে মানুষের যে মুসলিমই থাকার কথা না, তার ইমান থাকার কথা না, ওখানে কবরের প্রতিকৃতি। কারণ হাসান হোসেন কি এখানে মারা গেছে নাকি? বাংলাদেশের পুরান ঢাকায় হাসান হোসেনের কবর আসবে কোথা থেকে? আমি তো অবাক প্রথমে যে এখানে হাসান হোসেনের আসছে কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি হাসান হোসেনের কথা বলছি, কারবালার প্রান্তরে যারা মৃত্যুবরণ করে, মানে তাদেরকে হত্যা করা হয়েছিল। তো হাসান হোসাইনের আদলে ওখানে দুইটা এরকম ডামি কবর বানানো। সেই ডামি কবরের চারিদিকে সেটা হচ্ছে তোমার দিকে কিছু মহিলা কাঁদতেছে, নামাজ পড়তেছে, তাওয়াফ করার মতো এরকম পাক দিচ্ছে, এটাকে পাক দেওয়া বলে আর কি। তো তারপরে হচ্ছে তোমার সেখানে আর ওই মোমবাতি আগরবাতি বিক্রি, এগুলো তো আছে, এগুলো তো মাজারের কমন বিজনেস। সো সেই পাক দেওয়া বলতে এটাই মূলত বোঝায় আর কি, যেটা হচ্ছে তাওয়াফের আদলে এসেছে আর কি। তো ওগুলো বাংলাদেশ, ইন্ডিয়ার, পাকিস্তানি সম্ভব আসলে এরকম ভণ্ডামি করে খাওয়া। এবং এটা শুধু মাজার কেন্দ্রিকতাই নয়, এটা অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও হয়। যেমন আমি আমার একজন এক্স কলিগের কথা মনে পড়ে, সে হচ্ছে মন্দিরের বর্ণনা দিয়েছিল যে যেই পরিমাণ সোনা জহরত সেখানে দেওয়া হয়। সে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী এবং বেশ প্র্যাকটিসিং হিন্দু। তো সে বলেছে যে যেই পরিমাণ সোনা জহরত দেওয়া হয় এবং ওখান থেকেও কিভাবে জিনিস আসলে ব্যবসায় রূপ নেয়। তো মানুষ তো বিশ্বাস থেকে দেয়, মানুষ তো দেয় এটা ভালো নিয়তেই, কিন্তু এটা ভালো নিয়তে ব্যবহৃত হয় না। মাজারের অভিজ্ঞতা আমার জীবনে সামনে থেকে দেখা প্রথম মাজারের ভণ্ডামি ক্লাস 7-এ থাকতে। সেবার সিলেট ক্যাডেট কলেজে যাই একটা প্রোগ্রামে, একটা ইন্টার ক্যাডেট কলেজ লিটারি অ্যান্ড মিউজিক মিট ছিল। তো তখন প্রথম শাহজালাল রহমতুল্লাহর মাজারে যাই। তো শাহজালাল রহমতুল্লাহর মাজারে যখন যাই, তো এই শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে আমাদের একজন টিচার, শ্রদ্ধেয় স্যারের, আমার খুব পছন্দের শিক্ষক ছিলেন তিনি, মানে জাস্ট 5 মিনিটের মধ্যে তার জুতা চুরি হয়ে গেল। প্রথম তখন খটকাটা লাগলো, আমাদের সামনেই হলো কিন্তু জিনিসটা, মানে দেখলাম স্যার, দেখলাম হঠাৎ স্যারের জুতা নেই, স্যার জুতা খুঁজতেছে। দেখলাম কিছু ফুল বিক্রি করতেছে, ছোট ছোট ফুলের কুড়ি। ওই ফুল নাকি খেলে যদি মনের আশা করে খায়, সেই মনের আশা পূরণ হয়। না, মানুষ কিভাবে এগুলো বিশ্বাস করতে পারে? মানুষ এটা বিশ্বাস করে কেমনে? কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ওখানে, এবং এগুলো তোমার অহরহ হচ্ছে। তো আমার বেশ কয়েকটা মাজারে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। শাহজালাল শাহপরানের মাজারে যাওয়ার অভিজ্ঞতা আছে, বায়জিদ বোস্তামির মাজারে যাওয়ার অভিজ্ঞতা আছে। এবং সেই মানুষগুলো যতটাই মহান ছিলেন, এখন তাদের নিয়ে ওই জায়গাগুলোতে ঠিক ততটাই নোংরামি এবং ব্যবসা চলে। সেটা শাহজালালের মাজার হোক, শাহপরানের মাজার হোক, কিংবা আমাদের এই হোসনি দালান হোক। হোসনি দালানে তার কারো কবরও না, লিটারেলি ওখানে হচ্ছে জাস্ট কিছু মানুষের কবর আছে, বাট এই কবরকে ঘিরে মেইনলি কিছু না, মেইনলি হচ্ছে তোমার ওই যে ওই কি বলে যে ওই হাসান হোসাইনের যে একটা ডামি কবরের প্রতিকৃতি, ওইটাকে ঘিরেই হচ্ছে ওখানে মেইনলি এই আচার অনুষ্ঠান চলতে থাকে। এই নিয়ে চলে যাচ্ছে আমাদের পাক দেওয়ার কাহিনীর পরে। নিজস্ব স্বল্পভাষী মানুষ, কে স্বল্পভাষী মানুষ? যে দুদণ্ড সুখ দুঃখের গল্প করতে চাচ্ছিল। কে চাচ্ছিল সেটা? রহিমা। নিজস্ব স্বল্পভাষী মানুষ, এবং ফিরনি রান্না করেছিল, সে ভেবেছিল আমিনাকে নিয়ে যাবে। নিজস্ব স্বল্পভাষী মানুষ, কিন্তু আমিনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথায় যেন সমতা। যাই কথা হোক না কেন, দেখতে দেখতে আলাপ জমে ওঠে, হয় না অনেকের সাথে আড্ডা জমে, এমন ছিল আর কি ওদের দুজনের মধ্যে। কিন্তু ফুটো দিয়ে রহিমা যে দৃশ্য দেখলো, তারপর গল্প গুজবের আশা তাকে ত্যাগ করতে হলো। যে মূর্ছা গেল, অজ্ঞান হয়ে যেতে দেখলো, দেখলো দাঁতে দাঁত লেগে গেছে। ব্যাপারীর লজ্জা কাটিয়ে বাইরে এসে সে আর হাসুনির মা অতিথিকে ভেতরে নিয়ে গেল পাঁজা কোল করে। পাঁজা কোল মানে হচ্ছে একদম কোলে করে, মুখে কথা ফোটাবার উদ্দেশ্যে। শখ করে তৈরি করা ফিরনির কথা বা পান খেয়ে দুদণ্ড গল্প করার কথা ভুলে গেল। মজিদার ব্যাপারী মাজার ঘরেই চুপ হয়ে বসে রইল, দুজনের মুখে চিন্তার রেখা। মজিদার ব্যাপারী মাজার ঘরেই চুপ হয়ে বসে রইল, দুজনের মুখে চিন্তার রেখা। তারপর মজিদ আস্তে উঠে অন্দর ঘরের বেড়ার পাশে বৈঠকখানায় গিয়ে হুঁকা ধরিয়ে আবার ফিরে ব্যাপারীকে ডেকে নিয়ে গেল। তারপর মজিদ কি করলো? আস্তে করে উঠে অন্দর ঘরের বেড়ার পাশে বৈঠকখানায় গিয়ে হুঁকা ধরিয়ে আবার ফিরে এসে ব্যাপারীকে ডেকে নিয়ে গেল। দুজনেই এক এক করে হুঁকা টানে, কথা নেই কারো মুখে। মজিদ ভাবে এক কথা, যে আমেনা বিবির পীরের পানি পড়া খাবার শখ হয়েছিল, সে আমিনা বিবির ওপর আকার ইঙ্গিতে বা মুখের ভাবে প্রকাশ না করলেও মজিদের মনে একটা নিষ্ঠুর রাগ দেখা দিয়েছিল। ঠিক আছে, তার একটা নিষ্ঠুর শাস্তিও সে স্থির করেছিল। আজ সন্ধ্যার আবছা অস্পষ্ট আলোয় আমিনা বিবির সাদা কোমল পা দেখে শাস্তি বিধানের সে প্রবল ইচ্ছা বিন্দুমাত্র প্রশমিত না হয়ে বরঞ্চ আরো নিষ্ঠুরতম ভাবে শানিত হয়ে উঠেছিল।
কিন্তু অপ্রত্যাশিতভাবে অসময়ে আমিনা বিবির মূর্ছা যাওয়ার সমস্ত কিছু যেন গোলমাল করে দিল। মুঠোর মধ্যে এসেও সে যেন ফসকে গেল। যে মজিদের ক্ষমতাকে সে এতদিন উপেক্ষা করেছে তার প্রতি আজও অবজ্ঞা দেখালো, তাকে নিষ্ঠুরভাবে আঘাত করতে সুযোগ দিয়েও দিল না বলে মেয়ে লোকটি যেন চরম বাহাদুরি দেখালো। সমস্ত আস্ফালনের মুখে চুন দিল। মুখে চুন দেওয়া মানে ওটা সে হতে দিল না বা ঘটতে দিল না। হুকাটা রেখে হঠাৎ এবার ব্যাপারী কথা বলে, দিনভর রোজা রাখনে বড় দুর্বল হইছিল তানি। তানি বলতে আঞ্চলিক ভাষায় মানে মেয়েটার কথা বলা হচ্ছে কি, যে সারাদিন রোজা রাখার কারণে অনেক দুর্বল হয়েছিল, তাই পাক দেবার সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। মজিদ কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর গম্ভীর কণ্ঠ বলে, রোজা রাখনে দুর্বল হয়েছিল কথাটা ঠিক, কিন্তু আমি যে পানি পড়াটা দিলাম তা কিসের জন্য? শরীরে তাকত হবার জন্য না, মানে শরীরে শক্তি আসার জন্য। এমন তাসির এই পানি পড়ার যে পেটে গেলে 1 মাসের ভুখা মানুষও লগে লগে চাঙ্গা হয়ে ওঠে। মানে এমন পাওয়ারফুল সেই পানি পড়া যে 1 মাস না খেয়ে থাকা মানুষও নাকি একদম চাঙ্গা হয়ে ওঠে ওটা খেলে। শরীরের দুর্বলতার জন্য তিনি অজ্ঞান হন নাই। মজিদ থামে, কি একটা কথা বলেও বলে না। ব্যাপারী মুখ ফিরিয়ে তাকায় মজিদের পানে। কতক্ষণ তার চিন্তিত ব্যথিত চোখ চেয়ে চেয়ে দেখে, তারপর প্রশ্ন করে, তয় কেন তানি অজ্ঞান হইছেন? আপনি তানার স্বামী, কেমনে কই মুখের উপরে? হঠাৎ ব্যাপারীর চোখ সন্দিগ্ধ হয়ে ওঠে এবং তা একবার কানিয়ে চেয়ে লক্ষ্য করে দেখে মজিদ। ব্যাপারীর চোখে সন্দেহের জোয়ার আসুক আসুক ক্রোধের অনল কণা, মানে হচ্ছে আগুনের কণা, মানে ক্রোধের অনল কণা মানে অনেক রাগ। মজিদ আস্তে হুকাটা তুলে নেয়। তাকে ভাবতে সময় দিতে হবে। বাইরে কুয়াশাচ্ছন্ন রহস্যময় জ্যোৎস্না, তার আলোয় ঘরের কুপিটার শিখা মনে হয় এক বিন্দু রক্ত টাকা লাল টকটকে। খোলা দরজা দিয়ে কুয়াশাচ্ছন্ন স্নান জ্যোৎস্নার পানেই চেয়ে থাকে মজিদ। কুয়াশাচ্ছন্ন স্নান না, এটা হবে ম্লান। কুয়াশাচ্ছন্ন ম্লান জ্যোৎস্নার পানেই চেয়ে থাকে মজিদ। দৃষ্টিতে মানুষের জীবনের ব্যর্থতার বোঝা, তাতে বিদ্বেষ নেই, পতিতের প্রতি ক্রোধ ঘৃণা নেই, আছে শুধু অপরিসীম ব্যথাহত প্রশ্নের নিশ্চুপতা। আচমকা ব্যাপারী মজিদের একটি হাত ধরে বসে, তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে। বলে, কন কেনতানি অজ্ঞান হইছেন? ভিতরে কি কোনো কথা আছে? একবার বলে বলে ভাব করে মজিদ তারপর হঠাৎ সোজা হয়ে রসনা সংযত করে। রসনা সংযত করে মানে হচ্ছে, রসনা বলতে এখানে বোঝানো হচ্ছে জিভ, মানে হচ্ছে মোট কথা নিজের জিভটাকে সংযত করা। মানে কি? মানে হচ্ছে কথাটাকে সে বলে না। ঠিক আছে, ইংরেজিতে there is a phrase hold your tongue, মানে হচ্ছে কন্ট্রোল, তোমার কথাবার্তা বলাকে কন্ট্রোল করো। এটার মাথা নেড়ে বলে, না কন যায় না। থেমে আবার বলে, তয় একটা কথা আমার কন দরকার, তা নারে তালাক দেন। আমেনা বিবিকে সে তালাক দেবে? 13 বছর বয়সে ফুটফুটে যে মেয়েটি এসে তার সংসারে ঢোকে এবং যে এত বছর যাবৎ তার ঘরকন্না করছে বলতে তার সঙ্গে ঘর সংসার করছে, তাকে তালাক দেবে সে? সত্যি কথা, বড় বিবির প্রতি তার তেমন মায়া মহব্বত নাই। বড় বিবি বলতে কি বোঝাচ্ছে? কারণ তার একাধিক স্ত্রী আছে, যে হচ্ছে সবার প্রথমে যাকে বিয়ে করা হয়েছে তাকে বলছে বড় বিবি। কিছু থাকলেও তানু বিবির আসার পর থেকে তা ঢাকা পড়ে আছে, কিন্তু তবু বহুদিনের বসবাসের পর একটা সম্বন্ধ আড়ালে আবডালে গজিয়ে না উঠেছে এমন নয়। তাই হঠাৎ তালাক দেবার কথা শুনে ব্যাপারী হকচকি ওঠে। তারপর কতক্ষণ সে বজ্রাহতের মতো বসে থাকে। বজ্রাহতের মতো বসে থাকা মানে কি? ধরো কারো উপর যখন বজ্রপাত হয়, সে তো ওখানে একদম যে পজিশনে ছিল ওই পজিশনে থেকে কিন্তু নর্মালি মারা যায়, কারণ তো একটা এক্সট্রিম হাই ভোল্টেজ ইলেকট্রিক শক খেয়ে মরে যাওয়া। তো ওইরকম ভাবেই যেন বসেছিল। মজিদ কিছুই বলে না, বাইরের ম্লান জ্যোৎস্নার পানে বেদনা ভারী চোখে চেয়ে তেমনি স্থিরভাবে বসে থাকে আর অপেক্ষা করে। অনেকক্ষণ সময় কাটলেও ব্যাপারী যখন কিছু বলে না, তখন সে আলগোছে বলে, মানে আস্তে আস্তে বলে, কথাটা কইতাম, কিন্তু এক কারণে এখন না কওনি স্থির করছি, মানে কথাটা বলবো না ওটাই ঠিক করছি। তহুর বাপের কথা মনে আসেনি? ব্যাপারী ভারী গলায় আসতে বলে। আছে হে, তহুর বাপের কথা মানুষেরা ভুইলা গেছে, এমনকি তার রক্তের পোলা মাইয়ারাও ভুইলা গেছে, কিন্তু আমি ভুলবার পারি নাই। কেন জানেন? যন্ত্রচালিতের মতো ব্যাপারী প্রশ্ন করে, মানে যেমন রোবটের মতো প্রশ্ন করে। কেন? কারণ এই ব্যাপার থেকে একটা সোনার মতো মূল্যবান কথা শিখছি আমি। কথাটা হইল, এই পাক দিল আর গুনাহগার দিল যদি এক সুতায় বাঁধা থাকে, আর কেউ যদি গুনাহগার দিলের শাস্তি দিবার চায়, তখন পাক দিলই শাস্তি পায়। এই পাক দিল, পাক মানে কি? মানে পাক পবিত্র, মানে পুণ্য দিল, অর্থাৎ যেই মানুষটা ভালো।
আর গুনাহগার দিল, মানে যে মানুষটা খারাপ, এক সুতায় বাঁধা থাকে, তারা যদি একসাথে থাকে, তখন গুনাহগার দিলের শাস্তি যদি কেউ দিবার চায়, ওই গুনাহগার দিলকে দিতে গেলে যে ভালো মানুষটা সেই আসলে শাস্তি পায়। এগুলো হচ্ছে ওরে ভণ্ডামির কথাবার্তা। তহুর বাপের দিল সাফ আসিল, তাই শাস্তি পাইল হেই। এদিকে তারে কষ্ট দিয়া আমি গুনাহগার হইলাম, এদিকে তারে কষ্ট দিয়া আমি গুনাহগার হইলাম। বর্তমানে মনটা বিক্ষিপ্ত হলেও ব্যাপারী কথাটা বোঝে। তার ও আমেনা বিবির দিল এক সুতায় বাঁধা। আমেনা বিবিকে শাস্তি দিতে হলে আগে সে বন্ধন ছিন্ন করা চাই, অতএব তালাক দেয়া প্রয়োজন। মজিদ একবার ভুল করে একজন নিষ্পাপ লোককে এমন নিদারুণ কষ্ট দিয়েছে যে সে কষ্ট থেকে মুক্তি পাবার জন্য অবশেষে তাকে আত্মহত্যা করতে হয়েছে। তাকে কষ্ট দিয়ে মজিদ নিজেও গুনাহগার হয়েছে। পাপী ও ভালো মানুষের উপর দুষ্ট আত্মার মতো ভর করে শাস্তি থেকে বেঁচে গেছে। এমন ভুল মজিদ আর কখনো করবে না। মজিদের হাত তখনও ব্যাপারী ছাড়েনি। সে হাতে একটা টান দিয়ে ব্যাপারী অধীর কণ্ঠে প্রশ্ন করলে, আপনি কি কিছু সন্দেহ করেন? সন্দেহের কোনো কথা নাই। পানি পড়াটা খাইয়া তিনি যখন 7 পাক দিবার পারলেন না, মূর্ছা পেলেন, তখন তাতে সন্দেহের আর কোনো কথা নাই। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইয়ের মতো সাফ। মানে সূর্যের রোশনাই মানে আলো, সূর্যের আলোর মতো সাফ। যে রশ্মির হচ্ছে একটা আঞ্চলিক ভার্সন বলতে পারো, রোশনাই। আর বেশি আমি কিছু কমো না, তানারে তালাক দেন। এই সময় হাসুনির মা ভেতর থেকে বেরিয়ে এসে ঘোমটা টেনে তেরসা ভাবে দাঁড়ালো। তেরসা মানে হচ্ছে বাঁকা ভাবে, ঘোমটা টেনে এরকম ভাবে দাঁড়িয়েছে। ব্যাপারী প্রশ্ন করে, কি গো বিটি, তানার হুশ হইছে, বাড়িতে যাইবার চাইতেছেন? মজিদের হাত ছেড়ে ব্যাপারী উঠে দাঁড়াল, মুখ কঠিন। বেহারাদের ডেকে পালকিটা অন্দরে পাঠিয়ে দিল, মানে ঘরে পাঠিয়ে দিল। আমিনা বিবিকে নিয়ে সে পালকি যখন কুয়াশাচ্ছন্ন রহস্যময় চাঁদের আলোর মধ্য দিয়ে চলে, কিছুক্ষণ পরে গাছগাছলার আড়ালে অদৃশ্য হয়ে গেল, তখন মজিদ বৈঠকখানা ঘরের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে অন্য মনস্কভাবে খেলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে, মানে খিলাল দিয়ে দাঁত খোঁচাচ্ছে। দাঁড়িয়ে থাকার মধ্যে একটা অনিশ্চয়তার ভাব। কোনো কথা না কয়ে হঠাৎ ব্যাপারী চলে গেল, তার মনের কথা জানা গেল না। হঠাৎ একসময় একটা কথা স্মরণ হয় মজিদের। কথা কিছু না, একটা দৃশ্য আবছা আলোয় দেখা কালো পাহাড়ের নিচে একটি সাদা কোমল পা। সে পা দ্বিতীয়বার দেখল না বলে হঠাৎ বুকের মধ্যে কেমন আফসোস বোধ করে মজিদ। তারপর মনে মনেই সে হাসে। দুনিয়াটা বড় বিচিত্র, যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে, কিন্তু সে ফুল শয়তানের চক্র। এখানে আমরা দেখতে পাই যে যখন সেই পাটা দেখেছে, ও ওই আমেনার পা দেখেও কিন্তু তার মধ্যে একটা খুব ভালো লাগার জন্ম হয়, তার মধ্যে একটা খুব ভালো লাগার সৃষ্টি হয়। নারী পুরুষের এই যে ভালো লাগার বিষয়টা, এই ভালো লাগার বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক বিষয়। এটা আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম যে ওই দিন আমাদের একটা আড্ডাতেই তোমাদের প্রিয় বায়োলজি টিচার আমাদের রনি ভাই, ডক্টর রনি, তো রনি ভাই নিজে এটা এক্সপ্লেইন করছিলেন, মানে একজন ডক্টর হিসেবে, যে ধরো একটা লম্বা সুদর্শন একটা ছেলে, বা লম্বা নাও হতে পারে, তাকে দেখে একটা মেয়ে যখন তাকে দেখবে ভালো লাগবেই। বা একটা ছেলে সুন্দর করে কথা বলে, বা সুন্দর করে ধরো সে হচ্ছে বা দেখতে সুন্দর, বা যে তার মধ্যে এমন কিছু আছে যেটা অ্যাট্রাক্ট করে, ভালো লাগবেই। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য। এটা যে কোনো প্রাণীর মধ্যেই হয়। তুমি পরে মানুষ, আগে তুমি প্রাণী। তো যেটা মেয়ের ক্ষেত্রেও সত্য, এটা ছেলের ক্ষেত্রেও সত্য। মানে কার আকর্ষণ বেশি কার আকর্ষণ কম বিষয়টা এমন না। আর তুমি যদি বলো যে এই ভালোবাসা বা প্রেম বা যেই জিনিসটাকে আমরা বলি না কেন, মানে মানব মানবীর প্রেমের কথা বোঝাচ্ছি আমি, নরনারীর যেই প্রেম আমরা যেটাকে বলে থাকি, এটা আসলে হচ্ছে মানুষের অবচেতন মনের জৈবিক চাহিদার বহিঃপ্রকাশ। মানুষের অবচেতন মনের ভেতরেই যে জৈবিক চাহিদা, এটার একটা সাটল বা কাভার্ড একটা বহিঃপ্রকাশ হচ্ছে প্রেম। যদি আমি আরো সরাসরি বাংলায় বলি, বাংলায় এই যে মানে এই জৈবিকতা যখন কোনো লেখার মধ্যে আসে, বাংলা কবিতায় বলি বা যে কোনো সাহিত্যে, এটাকে কি বলে? এটাকে বলে রতিভাব। তো সেই কামের একটা রূপই হচ্ছে আসলে প্রেম। মানে এটা ভেতরে আসলে এটার পরিণতিতে সেই কামই রয়েছে। কারণ তুমি যদি দেখো যে প্রাণী মূলত কেন সেই ভালো লাগার দিকে যায়, রনি ভাই দিন বলছিলেন এটার কথা, যে এটার শেষ গন্তব্য থাকে হচ্ছে, বা এটার শেষ ডেস্টিনেশনটা থাকে হচ্ছে বংশ বৃদ্ধি করা।
বা পৃথিবীতে তার উত্তরসূরি রেখে যাওয়া, ঠিক আছে, তার উত্তরসূরি রেখে যাওয়া পৃথিবীতে, বা বংশবৃদ্ধি করা। তো এইখানে সাটল ওয়েতে এমন নানা অনুষঙ্গ তিনি এনেছেন যেগুলো আনকমফোর্টেবল কনভারসেশন, মানুষ এগুলো বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করবে না। যে কথাগুলো আমি এখন বলছি এটা বলতেই তো কমফোর্টেবল ফিল করবে না মানুষ। তো সেই বিষয়টাকেই তিনি নানাভাবে আনছেন এখানে। যে ওই যে আমিনা বিবির পা দেখলো, আমিনা বিবির পা দেখার মধ্য দিয়ে তার মনের মাঝে একটা উদ্রেক জাগলো, এমন কিছু। এখন এখানেও কিন্তু আবার কালচারের একটা অনেক বড় বিষয় জড়িয়ে আছে। কালচারের বিষয়টা কেমন? যেই গ্রামীণ সমাজের কথা বলা হচ্ছে সেখানে ধরো সাধারণত তো তারা হচ্ছে পর্দানশীল নারী। এখন যেহেতু পর্দানশীল নারী, সেখানে ওই মেয়েটার পা দেখেছে কিংবা হাত দেখেছে, এটা তার জন্য যতটুকু ভালো লাগা সৃষ্টি করেছে। এখন যদি বিষয়টা এটা হতো, যেটা যদি গ্রামীণ সমাজ না হয়ে যদি ওয়েস্টার্ন কোনো একটা সোসাইটি হতো, তাহলে তো বিষয়টা এমন হতো না। তো এই জন্যে মানে অনেকের কাছে মনে হতে পারে যে এটা কেন এরকম, জাস্ট একটা পা দেখে তার কাছে কেন এতটা ভালো লাগার সৃষ্টি হচ্ছে। তোমার তো দেখতে হবে যেটা কোন সমাজের কথা বলা হচ্ছে। ওখানে তো সাধারণত মানুষজন পর্দা করে, ওইভাবে মানুষকে মানে তাকে তার মুখই দেখা যায় না। মজিদ শক্ত লোক, 7 জন্মের চেষ্টায়ও শয়তান তাকে কোনো দুর্বল মুহূর্তে আচম্বিতে আক্রমণ করতে পারবে না, মানে হঠাৎ করে আক্রমণ করতে পারবে না, সে সদা হুঁশিয়ার। কণ্ঠে দোয়া দুরুদের মিহি সুর তুলে মজিদ ভেতরে যায়, মানে ধরো একদম মিহি সুর তুলে সে দোয়া পড়তে পড়তে ঘরের ভেতরে যাচ্ছে। এত বড় সমস্যা ব্যাপারীর জীবনে কখনো দেখা দেয়নি। নিজের চোখে কোনো গুরুতর অন্যায় দেখে যদি শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠত, তাহলে ব্যাপারটা সমস্যাই হতো না। আসল কথা জানে না, আবার একটা কিছু গোলযোগ যে আছে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। মানুষ মজিদের কথা না হয় অবিশ্বাস করা যেত, কিন্তু যে কথা জেনেছে মজিদ তা তার নিজের বুদ্ধির জোরে জানেনি, খোদার কালামের সাহায্যেই সে কথা জেনেছে। এবং মানুষ মজিদ তার অন্তরের বিবেচনার জন্যই তা খুলে বলতে পারেনি। হাজার হলেও তারা বন্ধু মানুষ, ব্যাপারই কষ্ট পাবে এমন কথা কি করে বলে। বৈঠকখানা হুকার নীলাভ ধোঁয়ায় অন্ধকার হয়ে ওঠে, মানে হুকার নীলাভ ধোঁয়া বলতে ওই হুকার ধোঁয়াটাতে একটু নীলচে নীলচে আর কি দেখায়। ব্যাপারীর চোখে ধোঁয়া ভাসে, মগজেও কিছু গলিয়ে ঢুকে তার অন্তর্দৃষ্টি আবছা করে দেয়। মানে তার অন্তর্দৃষ্টি বলতে বোঝাচ্ছে সে যা দেখতে পাচ্ছে, যা ধারণা করতে পারছে, সেগুলোও যেন কিছুটা অস্পষ্ট হয়ে ওঠে। ব্যাপারী ভাবে আর ভাবে, মানুষের সঙ্গে হুহা করে কথা কয়, 10 প্রশ্নে 1 জবাব দেয়। একটা কথাই মনে ঘোরে, একসময় সেটা মনে হয়, সেটা সোজা মনে হয়, একসময় কঠিন। একবার মনে হয় ব্যাপারটা হেস্তনেস্ত হয়, একটি মাত্র শব্দের 3 বার উচ্চারণেই। আরেকবার মনে হয় সে শব্দটা উচ্চারণ করাই ভয়ানক দুরূহ ব্যাপার, জিহ্বা খসে আসবে তবু সেটা বেরিয়ে আসবে না মুখ থেকে। যখন তার ওয়াইফকে ডিভোর্স দেবার কথা বলেছে, তখন থেকেই হচ্ছে এই ধরনের চিন্তা তার মাথায় আসছে, এবং সে আসলে অনেক আনমনা হয়ে যাচ্ছে। তোমরা নিজেরা যখন আরো বড় হবা, তখন জীবনের আরো অনেক অনেক কমপ্লেক্স চ্যাপ্টার পাবা। তো তোমাদের সঙ্গে আরেকটা আমি সত্য ঘটনা শেয়ার করি। আমি চরিত্রগুলোর নাম অবশ্যই মেনশন করব না। বাংলাদেশের একজন, তিনি তার পেশা কোন চ্যানেল সেটাও বললাম না, তিনি একজন সংবাদ উপস্থাপিকা ছিলেন। তার হাজবেন্ড কর্পোরেটে বেশ বড়সড় একটা পজিশনে ছিল। তো যা হোক, কোনো একটা কারণে একটা সময় যে তাদের এই নানা রকম দাম্পত্য কলহ থেকে ডিভোর্স নিবে কি নিবে না, এটা নিয়ে নানা রকম কথা আসে তখন। তো সেই কথার জেরে, কারণ স্বামীর একটা পয়েন্ট ছিল, তাদের যে দ্বিতীয় সন্তানটা, তার মনে হতো যে এই সন্তানটা আসলে তার ঔরসজাত সন্তান নয়, এটা অন্য কারো ঔরসজাত সন্তান। এবং তোমরা হয়তোবা জেনে থাকবা, ডিএনএ টেস্ট এটা কিন্তু ইউজুয়ালি কোর্টের আদেশ ছাড়া কিন্তু ডিএনএ টেস্ট কিন্তু তুমি এমনি এমনি যে ডিএনএ টেস্ট করাইতে পারবা না। ডিএনএ টেস্ট করানো হয় এবং শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে দ্বিতীয় সন্তানটা আসলে তার ঔরসজাত না, ওই সন্তানটার বাবা অন্য কেউ। এরপর থেকে তাকে আমরা যতটুকু চিনি, যতদিন ধরে, তাদের ডিভোর্স হয়ে যায়। এরপরে আমরা অন্তত যত বছর তাকে দেখেছি, শুধু একটা জিনিস দেখেছি, লোকটার কোনো কনসেন্ট্রেশন ওভাবে সে দিতে পারে না। তাকে নিয়ে যাচ্ছি কোথাও, কারণ একটা অফিসের কাজে, হঠাৎ করে সে অনেক আনমনা হয়ে গেল। তো এই যে মানে মানুষের জীবনের কত কত কমপ্লেক্স, কত অধ্যায় যে আসে এবং আসবে অনুষঙ্গে, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু জীবনকে আসলে আমরা যাপন করব উদযাপনের মতো, কিন্তু যত দিন যাবে আমাদের তত কমপ্লেক্স বিষয়াদি আসতে থাকবে। তুমি তো এত কিছু বুঝতা না তুমি 5-6 বছর আগে।
7-8 বছর আগে, এখন আরো বেশি কিছু বুঝো। 5-10 বছর পরে তুমি আরো অনেক কিছু বুঝবা এবং আরো এমন অনেক কিছু দেখবা। তোমার বয়সে আমি প্রথম শক খাই যখন এইচএসসির পরে আমি ঢাকায় আসি ক্যারেট কলেজ থেকে। একটা একটা বদ্ধ জায়গাতে থাক, মানে বদ্ধ শব্দটা ভালো না, মানে একটা নির্দিষ্ট জায়গাতে থাকতাম। ওখানে আমি তো মাসের পর মাস, সো ধরো আমি তো বাসায় বছরে আসতাম 3 বার, কখনো 4 বার। আমার বাবা মার সাথে তো আমার ওইভাবে খুব একটা যোগাযোগ ছিল না, সপ্তাহে 2 মিনিট কথা হতো। তো আমি তখন, আমার কাছে মনে হতো যে জগতে এত পঙ্কিলতা, এত পাপ, এত জটিলতা, এটা আসলে বোঝা দায়। তো এখানে এমন অনেক কিছুকে তিনি ফুটিয়ে তুলেছেন বা এমন অনেক কিছুকে তিনি উঠিয়ে এনেছেন। 13 বছর বয়স থেকে যে তার ঘরে বসবাস করছে তার জীবনের অলিগলির সন্ধান করে। যদি কিছু নজরে পড়ে যায় হঠাৎ, দীর্ঘ বসবাসের সরল ও জানা পথ ছেড়ে ঝোপঝাড় খোঁজে, ডালপালা সরিয়ে অন্ধকার স্থানে থমকে দাঁড়ায়। কিন্তু আপত্তিকর কিছুই নজরে পড়ে না। আমেনা বিবি রূপবতী, মানে সে এখন কিছুটা সন্দেহ করছে যে মানে আসলে যেহেতু তার ছোট বউয়ের সাথে সখ্যতাটা গড়ে ওঠার কারণে তার বড় বউয়ের সঙ্গে তার একটু সম্পর্কে টানাপোড়েনই পড়ে গেছে, তো বড় বউ কি আবার অন্য কারোর সঙ্গে কোনো পরকীয়া করছে কিনা, এরকম। তো আমেনা বিবি রূপবতী, কিন্তু কোনোদিন তার রূপের ঠাট ছিল না। মানে রূপের ঠাট ছিল না বলতে বোঝাচ্ছে ওই রূপের গরমটা ছিল না, সৌন্দর্যের চেতনা ছিল না, চলনে বলনে বেহায়াপনাও ছিল না। ঠান্ডা শীতল ধর্মভীরু ও স্বামী ভীরু মানুষ। সে এমন কি, সে এমন কি অন্যায় করতে পারে? প্রশ্নটা মনে জাগতেই মজিদের একটা কথা হুঙ্কার দিয়ে যেন তাকে সাবধান করে দেয়। মজিদ কোন কথাটা বলেছিল? কথাটা মজিদ প্রায়ই বলে বলে মানুষের চেহারা বা স্বভাব দেখে কিছু বিচার করা যায় না, তাকে দিয়ে কিছু বিশ্বাসও নেই। এমন কাজ নেই দুনিয়াতে যা সে না করতে পারে, এবং করলে সব সময় যে সমাজের কাছে ধরা পড়বে এমন নয়। কিন্তু খোদার কাছে কোনো ফাঁকি নেই, তিনি সব দেখেন, সব জানেন। কথাটা ভাবতে ব্যাপারীর কান দুটোতে রং ধরে, মানে কান গরম লাল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের 3টা লাইফ, তার পার্সোনাল লাইফ, তার পাবলিক লাইফ, আর একটা হচ্ছে তোমার সিক্রেট লাইফ। প্রতিটা মানুষের জীবনে এমন অনেক কিছুই আছে যেগুলো সম্পর্কে শুধু সে আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হয়তো এর সাথে অন্য আরো কোনো ব্যক্তিও জড়িত থাকতে পারে বা অন্য একাধিক ব্যক্তিও জড়িত থাকতে পারে, কিন্তু ওই প্রাইভেট লাইফ, পাবলিক লাইফ আর তোমার সিক্রেট লাইফ, এবং ওই সিক্রেট লাইফ খুব অদ্ভুত একটা বিষয়। তো এই সিক্রেট লাইফের কথাই যেন এখানে তিনি বলছেন, যে মজিদ বলছে যে মানুষ এমন অনেক কিছু থাকতে পারে যে সমাজও জানে না। একটু 4টা রিজুম করি তো, মেহেদি কাইন্ডলি একটু 4টা রিজুম করো, ওদের কাছ থেকে একটু জানি যে ক্লাসটা আমরা যেভাবে আগাচ্ছি ঠিকঠাক আছে কি, তোমাদের কাছে কি ভালো লাগছে, আমরা এই মনস্তাত্ত্বিক বিষয়াদি নিয়ে কথা বলছি, উদাহরণ দিচ্ছি। 4টা আমি ওপেন করেছি, তোমরা একটু লিখো কেমন লাগছে, যেভাবে পড়াচ্ছি ঠিক আছে কিনা, লিখো। চ্যাট ওপেন করলাম তো, লিখো। মুশতাক, তোমার 2টা প্রশ্ন আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনে নিব। আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো তোমাকে, তুমি প্রশ্নগুলো লিখে রাখো, আমি অবশ্যই তোমার প্রশ্নগুলো ইনশাল্লাহ নিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, আমরা বন্ধ করি। আমরা চ্যাটটা একটু বন্ধ করি। পশু পক্ষীকেও না জানতে দিয়ে কোনো গর্হিত কাজ ব্যাপারী কি কখনো করেনি? ব্যাপারীর মতো লোকও করেছে। যদিও আজ বললে হয়তো অনেকে তা বিশ্বাস করবে না, কিন্তু সে কথা খোদা তাআলা ঠিকই জানেন, তার কাছে ফাঁকি চলে না। তোমার নিজের দিকে তাকালেও হয়তো বা তুমি বেশিরভাগ মানুষই দেখতে পাবে সে এমন অনেক কিছুই হয়তো বা করেছে, বা অন্তত তার কল্পনাতেও সে ভেবেছে। যদি সেটা সে জানে, যদি জনসমক্ষে মানুষ সেটা জানতে পারে বা বুঝতে পারে, তাকে যেভাবে মানুষ চিনে, হয়তো নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে সবকিছু। তো সেই সিক্রেট লাইফের কথা এখানে বারবার বলা হচ্ছে। পাবলিক লাইফ, প্রাইভেট লাইফ, আর বা মানে পাবলিক লাইফ, তারপরে যেই আমাদের পার্সোনাল লাইফ বা প্রাইভেট লাইফ, আর হচ্ছে সিক্রেট লাইফ। সেই সিক্রেট লাইফের কথা এখানে বলা হচ্ছে না। মজিদের কথায় ভুল নেই। সহসা খালেক ব্যাপারী মনস্থির করে ফেলে, এবং এর 3 দিন পর যে আমিনা বিবি হঠাৎ সন্তান কামনায় অধীর হয়ে উঠেছিল, সেই সমস্ত কামনা বাসনা বিবর্জিত একটা স্তব্ধ বজ্রাহত মন নিয়ে সেদিনের পালকিতে চড়ে বাপের বাড়ি রওনা হয়। মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেওয়া হলো, নাকি ডিভোর্স দিয়ে দেওয়া হয়নি, চলো আমরা দেখি। বহুদিন বাপের বাড়ি যায়নি, তবু সেখানে যাচ্ছে বলে মনে কিছু আনন্দ নেই। পালকির ক্ষুদ্র সংকীর্ণতায় চোখ মেলে নাক বরাবর তাকিয়ে থাকে বটে, কিন্তু তাতে অশ্রুও দেখা দেয় না। তবে পথে একটা জিনিস দেখলে হয়তো হঠাৎ তার বুক ভাসিয়ে কান্না আসতো। সেটা হলো
খোতা মুখের তাল গাছটা, একটা তাল গাছ, বহুদিনের গাছ, ঝড়ে পানিতে আরো লোহা হয়ে উঠেছে যেন। প্রথম যৌবনে নাইয়র থেকে ফিরবার সময়, প্রথম যৌবনে নাইয়র থেকে ফিরবার সময় মানে প্রথম যৌবনে তার বিয়ের পর সেই নববধূ আমেনা বিবি যখন তার বাবার বাড়ি থেকে ফিরছিল স্বামীর কাছে, পালকির ফাঁক দিয়ে গাছটা দেখেই সে বুঝতো যে স্বামীর বাড়ি পৌঁছেছে। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। ওই বাড়িটা তখন সেইভাবেই চিন্তা, অতটুকু আসলে সে বুঝতো যে সে চলে এসেছে কাছাকাছি। সেদিন রাতে কে যেন একটা মস্ত মোমবাতি এনে জ্বালিয়ে দিয়েছে মাজারের পাদদেশে। ঘটনা রোশনাই হয়ে এসেছে, মানে ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে আলোয় রূপালী ঝালরটা আজ অত্যধিক উজ্জ্বল দেখায়। মজিদ কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ তার নজরে পড়ে একটা জিনিস। ঝালরের একদিকে উজ্জ্বল যেন কম, উজ্জ্বলতার দীর্ঘ পাতের মধ্যে ওইখানে কেমন একটু অন্ধকার। কাছে গিয়ে হাতে তুলে দেখে ঝালরটার রূপালী উজ্জ্বল সেখানে বিবর্ণ হয়ে গেছে, সুতাগুলো খসেও এসেছে। দেখে মুহূর্তে মজিদের মন অন্ধকার হয়ে আসে। ঝালর একটু সার্চ করবা গুগলে, এখনই সার্চ করতে পারো, তাহলে ডিরেক্ট মানে গুগল ইমেজেসে গেলে তাহলে আসলে একটু ভালো মতো বুঝতে পারবা ঝালর কি। তার ভুরু কুচকে যায়। ঝালরের বিবর্ণ অংশটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে থাকে। তার জীবনের শৌখিনতা যদি কিছু থেকে থাকে তবে এই কয়েক গজ রূপালী চাকচিক্য। এর উজ্জ্বল্যই তার মনকে উজ্জ্বল করে রাখে, এর বিবর্ণতা তার মনকে অন্ধকার করে দেয়। অবশ্য 2 বছর 3 বছর অন্তর, মানে 2 বছর 3 বছর পর পর মাজারের গাত্র বরণ বদলানো হয়, মানে মাজারের উপরে যে একটা কাপড় দেওয়া থাকে না ওটা আর কি, এবং বদলাবার খরচ বহন করে খালেক ব্যাপারী। খরচ করে তার আফসোস হয় না, বরঞ্চ সুযোগটা পেয়ে নিজেকে শতবার ধন্য মনে করে। এদিকে মজিদও লাভবান হয়, কারণ পুরনো গাত্রবরণটি কেনবার জন্য এ গ্রামে সে গ্রামে অনেক প্রার্থী গজিয়ে ওঠে, এবং প্রার্থীদের মধ্যে উপযুক্ততা বিচার করে দেখতে গিয়ে শেষ পর্যন্ত সে বেশ চড়া দামে বিক্রি করে সেটা, কারণ এগুলো তো বিজনেস। ঠিক আছে, ওই মনে করে যে যারা তাদের ঘরে নিয়ে রাখে ওই ঝালর, যে এটা কি জানি কত কাজের জিনিস, এটা কত পুণ্যবান জিনিস, এই ভণ্ডামি। কাজে ঝালরটার কোনোখানে যদি রং চটে যায় বা শালু কাপড়ের কোনো স্থানে ফাট ধরে, শালু কাপড় মানে লাল কাপড়, তবে মজিদের চিন্তা করার কারণ নেই। কিন্তু তবু জিনিসটার প্রতি কি যে মায়া তার, সামান্য ক্ষতি নজরে পড়লেও বুকটা কেমন কেমন করে ওঠে। খাওয়া দাওয়া শেষ হলে মজিদের সামনেই রহিমা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমিনা বিবির জন্য সারা দিন আজ মনটা ভারী হয়ে আছে। একটা প্রশ্ন কেবল ঘুরে ফিরে মনে আসে, কেউ যদি হঠাৎ কিছু অন্যায় করে ফেলেও তার কি ক্ষমা নেই? কি অন্যায়ের জন্য আমিনা বিবির এত বড় শাস্তিটা হলো তা অবশ্য জানে না, তবু সে ভাবতে পারে না আমিনা বিবি কিছু গর্হিত কাজ করতে পারে। আবার করেনি এ কথাও বা ভাবে কি করে, কারণ খোদাই তো জানিয়ে দিয়েছেন মানুষকে সে অন্যায়ের কথা। দীর্ঘশ্বাস ফেলে রহিমা বিড়বিড় করে বলে, তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি কঠিন। খোদাকে সে বলছে। সে বিড়বিড় করে আর আওয়াজটা এমন শোনায় যেন মাজারের শালু কাপড়টা ছেড়ে ফরফর করে। মুহূর্তের জন্য চমকে ওঠে মজিদ, মন তার ভারী। রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে সে মন। রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে সে মন, তার মানে হচ্ছে ঝালরটা হচ্ছে রূপালী, রূপার রঙের মতো দেখতে, সেটার বিবর্ণ অংশটা, ওই যে একটা অংশটা একদম একটু পুরানো হয়ে গেছে, তো ওই অংশটাই আসলে তার মনটাকে কালো করে রেখেছে, মানে তার মনটা দুঃখে ভারাক্রান্ত করে রেখেছে। হাওয়ায় কদিন ধরে একটা কথা ভাসে, হাওয়ায় ভাসে মানে সবাই বলা বলি করছে, মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস নাকি গ্রামে একটি স্কুল বসাবে। আক্কাস বিদেশে ছিল বহুদিন, তার আগে করিমগঞ্জের স্কুলে নিজে নাকি পড়াশোনা করেছে কিছু। করিমগঞ্জটা কোথায়? করিমগঞ্জের সিলেটের পাশে, এটা আসামে পড়েছে। ওখানে মানুষজন মুসলিম এবং ওখানের মানুষজন আমাদের সিলটি মানুষজনদের মতোই কথাবার্তা বলে, একই রকম ভাষায়। সবাই ওখানে মুসলিম না যদিও করিমগঞ্জে, কিন্তু তারপরে বললাম ওখানে অনেক মুসলিম আছে। করিমগঞ্জের বেশ কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছিল, বেশ কয়েকবার ভারতে দেখা হয়েছে, আসামেও তো আমি গিয়েছি, তো তখনও দেখা হয়েছে। তারপর কোথায় কোথায় পাটের আড়তে না তামাকের আড়তে চাকরি করে কিছু পয়সা জমিয়ে দেশে ফিরেছে, কেমন একটা লাট বেলাটের ভাব নিয়ে। মোদাব্বের মিয়া ছেলের প্রত্যাবর্তনে খুশি হয়েছিল। এটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন নর্মালি এসে থাকে, সেটা হলো গিয়ে যে এই যে ও একটা স্কুল দিতে চাচ্ছে এখানে, ওর এই স্কুলটা দিতে যে ও এখানে নানা রকম বিপত্তি ফেস করবে এবং ওকে এটা দিতে দিবে না, কারণ স্কুলটা দেওয়া নিয়ে মানুষজনের নানা রকম আপত্তি। ওই সময় মানুষ এতটাই কুসংস্কারাচ্ছন্ন ছিল, আধুনিক শিক্ষার যে প্রয়োজন এটা আসলে তাদের মধ্যে মানে তারা অনুভবই করতো না, এটা এই জন্যই এত কাহিনী। ভেবেছিল এবার ছেলের একটা ভালো দেখে বিয়ে দিলে বাকি জীবনটা নিশ্চিন্ত মনে তসবি টিপতে পারবে। বিয়ে দেবার তাকিদটা এই জন্য আরো বেশি বোধ করলো
যে ছেলেটির রকম সকম মোটেই তার পছন্দ হচ্ছিল না, মানে পছন্দ হচ্ছিল না, কি করতেছে না, ছোটবেলা থেকে আকাশ কিছু উচক্কা ধরনের ছেলে। আচ্ছা, আমরা দেখবো এগুলোর মানে কি। না, আজকাল মুরব্বীদের বুদ্ধি সম্পর্কে পর্যন্ত ঘোরতর সন্দেহ নাকি প্রকাশ করতে শুরু করেছে। মানে ও আসলে এরকমই ছিল, একটু মুক্তমনা টাইপ। তো আমরা এটা দেখবো। তবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখে মুরব্বীরা একেবারে নিরাশ হবার কোনো কারণ দেখলো না। ভাবলো বিদেশি হাওয়ায় মাথাটা একটু গরম ধরেছে, তা দুদিনেই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নিজে ঠান্ডা হবার লক্ষণ না দেখিয়ে আক্কাস অন্যের মাথা গরম করবার জন্য উঠে পড়ে লেগে গেল। বলে স্কুল দেবে, কোত্থেকে শিখে এসেছি, স্কুল না পড়লে নাকি মুসলমানদের পরিত্রাণ নেই। হ্যাঁ, মুরব্বীরা স্বীকার করে শিক্ষা ব্যাপারটা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু গ্রামে দুটো মক্তব বসানো হয়নি। সে কি বলতে পারবে একথা যে গ্রামবাসীদের শিক্ষার কোনোখান দিয়ে কিছুমাত্র অবহেলা হচ্ছে? আক্কাস যুক্তিতর্কের ধার ধারে না। সে ঘুরতে লাগলো চরকির মতো। স্কুলের জন্য দস্তুর মতো চাঁদা তোলার চেষ্টা চলতে লাগলো। দস্তুর মতো মানে প্রয়োজন মতো। এবং করিমগঞ্জে গিয়ে কাউকে দিয়ে একটা জোরালো গোছের আবেদনপত্র লিখিয়ে এনে সেটা একটু সেটা সিধা সে সরকারের কাছে পাঠিয়ে দিল, মানে সরাসরি সরকারের কাছে পাঠিয়ে দিল। কথা এই যে স্কুলের জন্য সরকারের সাহায্য চাই। বাড়াবাড়ির একটা সীমা আছে। কাজে একদিন মজিদ ব্যাপারীর বাড়িতে গিয়ে উঠল। কোনো প্রকার ভনিতার প্রয়োজন নেই বলে সরাসরি প্রশ্ন করলো, কি হুনি ব্যাপারী মিয়া? ব্যাপারে বলে, কথাটা ঠিকই। অতএব সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো। আক্কাস এলো, আক্কাসের বাপ মোদাব্বের এলো। আসল কথা শুরু করার আগে মজিদ আক্কাসকে কতক্ষণ চেয়ে চেয়ে দেখলো। দৃষ্টিটা নিরীহ, আর তাতে আপন ভাবনায় নিমগ্ন হয়ে থাকার অস্পষ্টতা। সভা নীরব দেখে আক্কাস কি একটা কথা বলবার জন্য মুখ খুলেছে, এমন সময় মজিদ যেন হঠাৎ চেতনায় ফিরে এলো। তারপর মুহূর্তে কঠিন হয়ে উঠল তার মুখ, খাড়া হয়ে উঠল কপালের রগ। ঠাস করে চড় মারার ভঙ্গিতে সে প্রশ্ন করলো, তোমার দাড়ি কই মিয়া? এটা কিন্তু খুব বিখ্যাত একটা ডায়লগ, ঠিক আছে, এখানকার, যে তোমার দাড়ি কই মিয়া। আক্কাস সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল, কিন্তু এমন একটা অপ্রত্যাশিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। স্কুল হবে কি হবে না সে আলোচনাই তো হবার কথা, তার সঙ্গে দাড়ির কি সম্বন্ধ? সভায় উপস্থিত সকলের দিকে তাকালো আক্কাস। দাড়ি নেই এমন একটি লোক নেই। কারো ছাটা, কারো স্বভাবত হালকা ও ক্ষীণ, কারো বা প্রচুর বৃষ্টি পানি সঞ্চিত জঙ্গলের মতো এক রাশ দাড়ি। মজিদ আসার আগে গ্রামের পথে ঘাটে দাড়িবিহীন মানুষ নাকি দেখা যেত, কিন্তু সেদিন গেছে। পূর্বোক্ত সুরে, মানে আগের মতো সুরে মজিদ আবার প্রশ্ন করে, তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার? একবার আক্কাস ভাবে যে বলে, দাড়ির কথা তো বলতে আসেনি এখানে, কিন্তু মুরব্বীরা সামনে আর যাই হোক বেয়াদবিটা চলে না, কাজেই মাথা নত করে চুপ করে থাকে সে। দেখে মোদাব্বের মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে গা ঢিলা করে। কারণ মোদাব্বের মিয়া একটু চিন্তায় ছিল, ওনার ছেলে যদি আবার হঠাৎ করে মুখে মুখে কিছু বলে বসে, তখন আবার তার মানিজ্যত নিয়ে টান দিবে। এতক্ষণ সে নিঃশ্বাস রুদ্ধ করেছিল এই ভয়ে যে উত্তরে বেয়ারা ছেলেটা কি না জানি বলে বসে। মোদাব্বের মিয়া বলে, আমি কত কই দাড়ি রাখ স্যামরা, দাড়ি রাখ, তা হের কানে দিয়াই যায় না কথা। খালেক ব্যাপারী বলে, হে নাকি ইংরাজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? ইংরেজি শব্দটার সূত্র ধরে এবার মজিদ আসলো, কথা পারে। বলে যে সে শুনেছে আক্কাস নাকি একটা স্কুল বসাবার চেষ্টা করছে। সে কথা কি সত্যি? শুধু যে গ্রামীণ কুসংস্কার এখানে রয়েছে বিষয়টা তাই নয়, মানুষ স্বভাবতই চায় যে সবসময় কর্তৃত্ব করতে। এটা মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য। যদি তুমি 10টা রিক্সাওয়ালা মামাকে দেখো, তাদের মধ্য থেকেও যে হচ্ছে একটা দামি শাওমি স্মার্টফোন ব্যবহার করতে পারে বা একটা দামি অন্য যে কোনো ব্র্যান্ডেড স্মার্টফোন ব্যবহার করতে পারে, একটা কর্তৃত্ব অন্যদের উপরে তার চলে আসে। এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, কর্তৃত্ব করার যে ইচ্ছা এবং মানুষের আদিম প্রবৃত্তিগুলোর একটা বলতে পারো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি স্কুল বসায় আমাদের এই ব্যক্তি, তাহলে ওদের যে মাজার ব্যবসা বা মানুষের যে ওদের প্রতি এই অগাধ বিশ্বাস এবং ওদের কুসংস্কার, ওদের ধর্ম ব্যবসা, এই ব্যবসায় তো লালবাত্তি জ্বলবে, ব্যবসা তো লাটে উঠবে। এটার জন্যই হচ্ছে আমরা দেখছি যে এখানে এরকম অনীহা দেখাচ্ছে এই স্কুল প্রতিষ্ঠা নিয়ে। মেহেদি, আমাদের ক্লাসটা যেন কয়টা পর্যন্ত আজকে? 8:30 না? আমাদের নেক্সট ক্লাস 9টা থেকে 10:15 বোধহয়, ঠিক আছে। আক্কাস অম্লান বদনে উত্তর দেয়, আপনি যা শুনছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে বুলাতে শুরু করে, তারপর সভার দিকে দৃষ্টি রেখে বলে, তাই বদমতলব কেন হইল? বদমতলব আর কি, দিনকাল আপনারা দেখবেন না, আজকাল ইংরেজি না পারলে চলবো কেমনে? শুনে মজিদ হঠাৎ হাসে, হেসে এধার ওধার তাকায়, দেখে আক্কাস ছাড়া সভার সকলে হেসে ওঠে।
এমন বেকুবির কথা কেউ কি কখনো শুনেছে? শোনো শোনো, ছেলের কথা শোনো একবার, এরকম একটা ভাব নিয়ে ওরা হো হো করে হেসে ওঠে, হাসে। হাসির পর মজিদ গম্ভীর হয়ে ওঠে, তারপর বলে, আক্কাস মিয়া, যে দিনকালের কথা কইলা তা সত্য। দিনকাল বড়ই খারাপ, মানুষের মতিগতি ঠিক নাই, খোদার প্রতি মন নাই। তবু যা হোক, আমি থাকনে লোকদের একটু চেতনা হইছে, নিজের একটু ঢোল পিটাইল। সকলে এক বাক্যে সে কথা স্বীকার করে, মানুষের আজ যথেষ্ট চেতনা হয়েছে বই কি। সাধারণ চাষাভুষা পর্যন্ত আজ কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিনে রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালিকে ডাকতো, আর শিরালি জপ তপ পরে নগ্ন হয়ে নাচতো, কিন্তু আজ তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে। মানে আগে হচ্ছে তাদের মধ্যে ইসলামের ধর্মবোধ ছিল না, ঈমান ছিল না। মাজারে শিরনি দেয়, মসজিদকে দিয়ে খতম পড়ায়। আগে ধান ভানতে ভানতে মেয়েরা সুর করে গান গাইতো, বিয়ের আসরে সমন্বরে সমস্বরে হবে এটা, সমস্বরে গীত ধরতো। মানে সমস্বরে বলতে বোঝায় মানে সবাই একসাথে আর কি, একই স্বরে গীত ধরতো। আজকাল তাদের মধ্যে নারী সুলভ লজ্জা শরম দেখা দিয়েছে। মানে আগে ঘরে ঢোকা নিত্যকার ব্যাপার ছিল, কিন্তু মসজিদের 100 দৌড়ার ভয়ে তা একেবারে বন্ধ হয়ে গেছে। মানে 100 দৌড়া মানে 100টা বাড়ি মারা। কয়েক মুহূর্ত নীরব থেকে মজিদ হাঁক ছাড়ে, ভাই সকল, পোলা মাইনুষের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু, দোয়া করি তার হেদায়াত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপারে আপনাদের আমি আইজ ডাকছি। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গেরাম আমাগো, মানে খোদার আশীর্বাদে বড় আফসোসের কথা, এমন গেরামে একটা পাকা মসজিদ নাই। খোদার মর্জি এইবার আমাগো ভালো ধান চাইল হইছে, সকলের হাতেই 2-4টা পয়সা হইছে। এমন শুভ কাম আর ফেলায়া রাখা ঠিক না। সভার সকলে প্রথমে বিস্মিত হয়। আক্কাসের বিচার হবে, তার একটা শাস্তি বিধান হবে, এই আশা নিয়েই তো তারা এসেছে। কিন্তু তবু তারা মজিদের নতুন কথায় মুহূর্তে চমৎকৃত হয়ে গেল। ব্যাপারী নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বসিত হয়ে ওঠে, বলে, বাহ বাহ, বড় ঠিক কথা কইছেন। মজিদ খুশিতে গদগদ, দাড়িতে হাত বুলায় পরম পুলকে, আর বলে, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই, আর সেই মসজিদে নামাজ পড়া মুসল্লিদের বুক জানি শীতল হয়। শুনে সবার সকলে চেয়ে, বড় ঠিক কথা কইছেন, আমগো মনের কথাটাই কইছেন। আমি অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, আমি তোমাদের কাছ থেকে একটু বিরতি নিব। আমরা ঠিক 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি, 10 মিনিট পরে আমরা ইনশাল্লাহ ফিরছি। তো আমরা ধরো অ্যারাউন্ড 7টা 59 আবার ফিরব। 10 মিনিটের একটা বিরতি নিলাম, অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি এটার জন্য, এবং এরপরে আমার আরো বেশ বড় কিছু ক্লাস আছে আজকে রাত 10:15 পর্যন্ত। ঠিক 7টা 59 ফিরছি, 10 মিনিটের একটা বিরতি নিচ্ছি আমরা।
হ্যাঁ, ঠিক আছে, আমরা আবারও ফিরে এলাম। আমরা চলো শুরু করি। আমি আর 2-3টা স্লাইড হয়তো আমরা গল্পে আগাবো, এরপরে আমরা একটু গল্পের মূল ভাবের দিকে চলে যাব লাস্টের দিকে। গল্পের মূল ভাব না ঠিক, মানে একটু টিকাগুলো নিয়ে কথা বলবো, খুব ইম্পর্টেন্ট কিছু টিকা আছে, আর কিছু প্রশ্ন সলভ করবো আমরা। এক সময় আক্কাস ক্ষীণ গলায় বলে, তয় স্কুলের কথাটা শুনে সকলে এমন চমকে ওঠে, তার দিকে তাকায়, যে কথা স্পষ্ট বোঝা যায় সভায় তার উপস্থিতি মোটেই বাঞ্ছনীয় নয়। মানে সে থাকলো কি না থাকলো তা দিয়ে কিছুই যায় আসে না, বা তার থাকাটা আসলে এখানে এক্সপেক্টেড না, দরকারই নেই ওর থাকা। তার বাপ তো রেগে ওঠে, রাগলে লোকটি কেমন তোতলায়, ধমকে তো 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 করে বলে, চুপ কর স্যামরা, বেত্তমিজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এই ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা যা হোক ঢাকা পড়ে গেছে। মসজিদের আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছে। এমন সময় আক্কাস আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেউ দেখে, কেউ দেখে না, কিন্তু তার চলে যাওয়াটা কারো মনে প্রশ্ন জাগায় না। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাতে আক্কাসের মতো খামখেয়ালি বুদ্ধিহীন যুবকের উপস্থিতি একান্ত নিষ্প্রয়োজনীয়। মসজিদের কথা চলতে থাকে। একসময় খরচের কথা ওঠে। মসজিদ প্রস্তাব করে গ্রামবাসী সকলেরই মসজিদটিতে কিছু যেন দান থাকে, প্রতিটি ইট বড়গা হুড়কায় কারো না কারো যেন যৎকিঞ্চিত হাত থাকে। মানে এখানে মানে মোট কথা বলা হচ্ছে যে সব জায়গাতে যাতে সবার একটু হাত টাত থাকে, এরকম আর কি। তো সেটা অবশ্য বাস্তবে সম্ভব নয়, কারণ একটা কানাকড়িও নেই এমন গ্রামবাসীর সংখ্যা কম নয়। কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য না করলেও গতর খাটিয়ে সাহায্য করতে পারে। তারা এই ভেবে তৃপ্তি পাবে যে পয়সা দিয়ে না হলেও শ্রম দিয়ে খোদার ঘরটা নির্মাণ করেছে। এমন সময় খালেক ব্যাপারী তার এক শকাতর আর্জি পেশ করে, বলে যে সকলেরই কিছু না কিছু দান থাক মসজিদ নির্মাণের ব্যাপারে, কিন্তু খরচের 12 আনা তাকে যেন বহন করতে দেওয়া হয়। মানে 12 আনা বলতে বোঝাচ্ছে 4 ভাগের 3 ভাগ। তার জীবন আর কদিন, আর খায়েশ খোয়াব বা আশা ভরসা নাই। এবার দুনিয়ার পার্ট গুটাতে পারলেই হয়। যা সামান্য টাকা পয়সা আছে তা ধর্মের কাজে ব্যয় করতে পারলে দিলে কিছু শান্তি আসবে। দিলের শান্তির কথা কেমন যেন শোনায়। আমিনা বিবির ঘটনাটা সেদিন মাত্র ঘটল। কানা ঘুষায় কথাটা এখনো জীবন্ত হয়ে আছে। শুধু জীবন্ত হয়ে নেই, ডালপালা শাখা প্রশাখায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই থেকে মানুষের মনে যেন একটা নতুন চেতনাও এসেছে। যাদের ঘরে বাজা মেয়ে তাদের আর শান্তি নেই। অবশ্য ধর্মের ঘরে গিয়ে কোষ্ঠী পাথরে ঘষলে জানা যায় আসল কথা, কিন্তু সে তো সবসময় করা সম্ভব নয়। তাই একটা হিড়িক এসেছে সংসার থেকে বাজা বউদের দূর করার, আর গন্ডায় গন্ডায় তারা চালান যাচ্ছে বাপের বাড়ি। তবু যা হোক, মানুষের দিল বলে একটা বস্তু আছে। এখানে বাজা বলতে মূলত আসলে বোঝানো হচ্ছে যারা বন্ধা, যাদের সন্তান হয় না। দীর্ঘ বসবাসের ফলে মানুষে মানুষে মায়া হয়। তাই পরমাত্মীয়ের কোনো অন্যায়ে বুকে কঠিনতম আঘাত লাগে। ব্যাপারী আঘাত পেয়েছে, সে আঘাত এখনো শুকায়নি। তাই হয়তো দিলে শান্তি চায়। মজিদ সভাকে প্রশ্ন করে, সবাইকে একসাথে জিজ্ঞেস করে, ভাই সকল, আপনাদের কি মত? ব্যাপারীকে নিরাশ করবে এমন কথা কেউ ভাবতে পারে না, কারণ এই যে 12 আনা টাকা দিতে যাচ্ছে, কাজেই তার আবেদনটা মঞ্জুর হয়। মজিদ সুবিচারক, অতএব স্থির হলো এমনভাবে চাঁদা তোলা হবে যে আধখানা আর আস্তই হোক, একজন লোক অন্তত একটা খরচ যেন বহন করে। সভা ক্ষান্ত হবার আগে একবার আক্কাসের বদ খেয়ালের কথা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়ার তখন জোশ এসে গেছে। রেগে উঠে সে বলে যে ছেলে যদি অমন কথা ফের তোলে তবে সে নিজেই তাকে কেটে দুটুকরো করে দরিয়ায় ভাসিয়ে দিবে, মানে নদীতে ভাসিয়ে দিবে। যতটা সুদৃশ্য করা হবে বলে কল্পনা করা হয়েছিল ততটা সুদৃশ্য না হলেও একটা গম্বুজওয়ালা মসজিদ তৈরি হতে থাকে। শহর থেকে মিস্ত্রি কারিগর এসেছে, আর গতর খাটবার জন্য তৈরি গ্রামের যত দুস্থ লোক। মজিদ সকাল বিকাল তদারক করে, মানে খোঁজ খবর নেয়, আর দিন গুনে কবে শেষ হবে। একদিন সকালে সে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধারে ফাল্গুনের পাগলা হাওয়া ছোটে। এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদ ভাসা আকাশের তলে সে দমকা হাওয়া কেমন বিচিত্র ঠেকে। তাছাড়া শীতের হাওয়া শূন্য জমজমাট ভাবের পর আচমকাই দমকা হাওয়া হঠাৎ মনের কোনো এক অতল অঞ্চলকে মথিত করে জাগিয়ে তোলে। ধুলো ওড়ানো মাঠের দিকে তাকিয়ে মজিদের স্মরণ হয় তার জীবনের অতিক্রান্ত দিনগুলোর কথা। কত বছর ধরে সে বসবাস করছে এ দেশে। 10-12, মানে দেশে বলতে বোঝাচ্ছে এই অঞ্চলে, ঠিক হিসাব নেই। কিন্তু একথা স্পষ্ট মনে আছে যে এক শ্রাবণের দুপুরে সে এসে প্রবেশ করেছিল এই মহব্বতনগর গ্রামে। সেদিন সে ছিল ভাগ্যান্বেষী দুস্থ একজন মানুষ, কিন্তু আজ সে জোত জমি সম্মান প্রতিপত্তির মালিক। বছরগুলো ভালোই কেটেছে এবং হয়তো ভবিষ্যতেও এমনি কাটবে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গড়া বৃক্ষ। আজ দমকা হওয়ার আকস্মিক আগমনে তার মনে ভবিষ্যতের কথাই জাগে, এবং তাই সারাদিন মনটা কেমন কেমন করে। লোকদের সঙ্গে আলাপ করে ভাষা ভাষা ভাবে, কইতে কইতে সে সহসা
কেমন আনমনা হয়ে যায়। সারাদিন হাওয়া ছোটে, সন্ধ্যার পরে সে হাওয়া থামে। যেমনি আচমকা তার আবির্ভাব হয়েছিল তেমনি আচমকা থেমে যায়। মানে সেই হাওয়ার সাথে যেন সে নিজের তুলনা করছে, সে নিজের আগমনের। একসময় এই মোহাম্মদনগরে সে এসেছিল আসলে ভাগ্যের সন্ধানে, পরবর্তীতে তার নানা রকম ভণ্ডামি দিয়ে সে হচ্ছে এখানে পীর বনে যায়, মানুষজনের ধর্মগুরু হয়, আর চলে তার এই ধর্মের নাম ভাঙিয়ে ব্যবসা করে খাওয়া। দোয়া দুরুদ পড়ছিল মজিদ, এবার নিস্তব্ধতার মধ্যে গলাটা চড়াও কেমন বিসদৃশ শোনাতে থাকে। একবার কেশে নিয়ে গলা নামিয়ে এধার ওধার দেখে অকারণে, মানে হুদাই একটা ভাব, তারপর মাছের পিঠের মতো মাজারটার দিকে তাকায়। মাছের পিঠের মতো যখন মাজারের আকৃতিটাতে এরকমও থাকে অনেকটা, ওটা মাছের পিঠের সাথে এটাকে তুলনা করা হচ্ছে। কিন্তু সেদিকে তাকিয়ে হঠাৎ সে চমকে ওঠে। রূপালী ঝালুরওয়ালা শালু কাপড়টার এক কোণে উল্টে আছে। সত্যি সে চমকে ওঠে, ভেতরটা কি সে ঠক্কর খেয়ে নড়ে ওঠে। স্রোতে ভাসমান নৌকায় চড়ে ধাক্কা খাওয়ার মতো ভীষণভাবে ঝাঁকুনি খায়, কারণ ঘরের ম্লান আলোয় কবরের সে অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। কার কবর এটা? যদিও মজিদের সমৃদ্ধির, যশমান ও আর্থিক সচ্ছলতার মূল কারণ এই কবরটা, কিন্তু সে জানে না কে চিরসাহিত এর তলে। কারণ ও তো এখানে আসলে ভণ্ডামি করে মানুষকে ভুলভাল বোঝায় হচ্ছে সে এখানে তার স্বার্থ হাসিল করছে। যে কবরের পাশে আজ তার 1 যুগ ধরে বসবাস এবং যে কবরের সত্তা সম্পর্কে সে প্রায় অচেতন হয়ে উঠেছিল, সে কবরই ভীত করে তোলে তার মনকে। কবরের কাপড় উল্টানো নগ্ন অংশই হঠাৎ তাকে স্মরণ করিয়ে দেয় যে মৃত লোকটিকে সে চেনে না, এবং চেনে না বলে আজ তার পাশে নিজেকে বিস্ময়করভাবে নিঃসঙ্গ বোধ করে। এই নিঃসঙ্গতা কালের মতো আদি অন্তহীন, যার কাছে মানুষের জীবনের সুখ দুঃখ অর্থহীন অপলাপ মাত্র। মানে এখানে মানুষের সুখ দুঃখের কথা যেন প্রলাপ বকার মতো, কারণ তার মধ্যে একটা নিঃসঙ্গতা এসে ভর করে। সে এতদিন ধরে যে ভণ্ডামি করে কাটিয়েছে, এই ভণ্ডামি যখন সে নিজের কাছে নিজে বুঝতে পারে যে এটা আসলে একটা স্রেফ ভণ্ডামি, তো এই কবরটা আসলে কার, তার মধ্যে যখন এই নিঃসঙ্গতাটা এসে ভর করে, যেমন কালের মতো আদি অন্তহীন। কালের মতো বলতে কি, মানে সময়ের মতো, সময়ের যেমন কোনো শুরু নাই শেষ নাই, তেমনি এরকম যেটার যেন কোনো শেষ নাই। হচ্ছেটা কি এখানে? এই কথাগুলো কেন আসছে? এখানেও হিউম্যানের একটা খুব সুন্দর মনস্তাত্ত্বিক ব্যাপার কিন্তু চলে আসে। মানুষের মাঝে যখন মানুষ কোনো অন্যায় কাজ করে, প্রথম প্রথম কিন্তু তার খুব এক্সাইটিং লাগে বিষয়টা করতে, বা অনেক ক্ষেত্রে এক্সাইটিং না লাগলেও গিল্ট লাগে, মানে অনুশোচনা হয়, কিন্তু অল্প অল্প হয়। একটা স্টেজ আছে, বা জীবনের একটা ফেজে যে হলো, সে ভালো হয়ে যাক আর খারাপ হয়ে না যাক, মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে তার বিবেক বলতে তো একটা কিছু আছে, তখন কিন্তু তার বিবেকের তাড়না যখন তাকে দেয়, যখন তার বিবেকের দংশন শুরু হয় যে আসলে সে কাজটা করতেছে কি, কাজটা আসলে কি করতেছি আমি, তখন তখন সেটা সহ্য করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। সে রাতে রহিমা স্বামীর পা টিপতে টিপতে মজিদের দীর্ঘশ্বাস শোনে। চিরকালের স্বল্পভাষিনী রহিমা কোনো প্রশ্ন করে না, কিন্তু মনে মনে ভাবে। একসময় মজিদই বলে, বিবি, আমাকে যদি পোলাপাইন থাকতো। এমন কথা মজিদ কখনো বলে না, তাই সহসা রহিমা কথাটার উত্তর খুঁজে পায় না। তারপর পা টেপা ক্ষণকালের জন্য থামিয়ে ডান হাত দিয়ে ঘোমটাটা কানের উপর চড়িয়ে সে আসতে বলে, আমার বড় শখ, হাসুনিরে পুষ্যি রাখি, কেমন মোটা তাজা পোলা। মানে এখানে সে একটা পালক ছেলে নিতে চাচ্ছে। প্রথমে মজিদ কিছুই বলে না, তারপর বলে, নিজের রক্তের না হইলে কি মন ভরে। কথাটা বলে আর মনে মনে অন্য একটা কথার মহড়া দেয়। মহড়া দেয়া কথাটা শেষে বলেই ফেলে, বলে, তাছাড়া তার মায়ের জন্মের নাই ঠিক। তারপর তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে। কথা মহড়া দেয়া মানে বলতে বোঝাচ্ছে আমরা মনে মনে এমন অনেক কথাই হচ্ছে ভাবি না, তারপর আবার নিজেই যখন মনে মনে হয় যে এটা কি বলা ঠিক হবে, এটা বললে একটু বেশি কঠিন হয়ে যাবে না, বা এটা বলাটা কি আসলে একটু কষ্ট পাবে না, এরপরে অনেকে বলে ফেলে, অনেকে বলে না, এটাই বোঝালো আর। তারপর তারা অনেকক্ষণ নীরব হয়ে থাকে। মজিদের নীরবতা পাথরের মতো ভারী। যে নিঃশব্দতা আজ তার মনে ঘন হয়ে উঠেছে, সে নিঃশব্দতা সত্যিকার জীবনের মতো, তা নিছক বাস্তব। এবং কথা হচ্ছে, পুষ্যি ছেড়ে তো দূরের কথা, রহিমাও সে নিঃশব্দতাকে দূর করতে পারে না। দূর হবে যদি নেশা ধরে। মজিদের নেশার প্রয়োজন। ব্যথা বিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে, আহা, খোদা যদি আমাকে পোলাপাইন দিত। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। তখন মাজারে অনাবৃত কোণটা মৃত মানুষের চোখের মতো দেখাচ্ছিল। তা দেখে হয়তো তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল। সঙ্গে সঙ্গে কথাও স্মরণ হয়েছিল যে জীবনকে সে উপভোগ করতে পারেনি। জীবন উপভোগ করতে না পারলে কিসের ছাই, মান, যশ, সম্পত্তি, কার জন্য শরীরে রক্ত পানি করা, আয়েশ আরাম থেকে নিজেকে বঞ্চিত রাখা। পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে, তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে ওঠে মিহি চিকন কণ্ঠের ঢালা সুরে। চলো আমরা একটু টান দিয়ে চলে যাই এখন আমাদের শেষ অংশের দিকে।
শয়তানের খাম্বা এই শব্দটা যে এখানে বলা হয়েছে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? খাম্বা অর্থ আমরা জানি খুঁটি। হাসুনির মায়ের যে বাপ মানে বা তাহের কাদেরের বাপকে মজিদের দৃষ্টিতে শয়তানের খুঁটি বলা হয়েছে। তাহেরের বাপ বয়স্ক মানুষ, তার স্ত্রীর সঙ্গে সবসময় ঝগড়া লাগে। এদিকে বুড়োর মেয়ে যে হাসুনির মা মজিদের কাছে এসে বাপের বিরুদ্ধে নালিশ জানায়। তো তাহেরের বাপ কিছুটা বোকা ও একরোখা, এটাই মজিদের পছন্দ নয়। তাই মজিদ ভাবে বুড়োটাই হচ্ছে শয়তানের খাম্বা, মানে শয়তানের গোড়া। বাজখাই গলায় মানে অনেক কর্কশ কণ্ঠে, ব্যাক কই মানে ব্যাবাক, এগুলো আগেও বুঝিয়েছি। ঝুটমুট মানে মিথ্যা কথা বলা। ঢোল শহরত মানে হচ্ছে কোনো বিষয়ে ঢাক ঢোল বাজিয়ে প্রচার করা, এটাকে বলা হয় ঢোল শহরত। নেক বন্ধ মানে হচ্ছে পুণ্যবান, রিজু ভঙ্গিতে মানে সোজা ভাবে, রসনা প্রক্ষিপ্ত হয়েছে মানে জিহ্বা বেরিয়ে এসেছে। কেরাত মানে পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ পাঠ। চোখ নাবায় মানে চোখ নত করে। হলফ মানে হচ্ছে শপথ বা প্রতিজ্ঞা। রদ্দি মানে হচ্ছে পচা বা বাসি। রুদ্ধ নিঃশ্বাসের স্তব্ধতা, দম বন্ধ করা বা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো নীরবতা। লেলিহান শিখা মানে দাউ দাউ করা আগুনের শিখা। ঢ্যাঙা বদমেজাজি বৃদ্ধ লোকটা, এটা মানে হচ্ছে যে ওই লম্বা বা দীর্ঘদিন তাহের কাদেরের বাপের কথা বলা হয়েছে, অর্থাৎ একটু আগে যে শয়তানের খাম্বা তার কথা আর কি। আমসিপানা মুখ মানে হচ্ছে মুখটা একদম শুকিয়ে গিয়েছে। তির্যক ভঙ্গিতে মানে অনেক কুটিল ভাবে, জটিল ভাবে। বাজ পাখি এক ধরনের শিকারী পাখি। আথালি পাথালি মানে এলোমেলো। আর লোটা মানে যে ঘটি বা পাত্র। বালা মানে আপদ বিপদ, যেমন বালা বালা মুসিবত ওইটা। মগড়ার পর মগরা, এটা মানে হচ্ছে ধান সংরক্ষণের গোলার প্রাচুর্য বোঝাতে, যে ওই গোলাতে প্রচুর ধান, এটা বোঝাতে বলেছে মগড়ার পর মগড়া। শকর গুজার মানে কৃতজ্ঞতা। তোয়াক্কল, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা নয়, তাওয়াক্কুলকেই এখানে বলেছে তোয়াক্কল। তোয়াক্কল মানে এখানে বুঝিয়েছে ভরসা বা নির্ভর করা। নীতিবিতি করে মানে সংকোচে ইতস্তত করা। পীর মানে আমরা বুঝি, মুরিদ মানে আমরা জানি। খড়গনাশা গৌরবর্ণ চেহারা মানে ধারালো নাক বিশিষ্ট সুন্দর উজ্জ্বল চেহারা। ইস্তেমাল মানে ব্যবহার করা বা আয়ত্ত করা। রুহানি তাকত ও কাশফ মানে আত্মিক শক্তি উন্মোচন করা। কৃষ্ণপক্ষের চাঁদ মানে কি, এটা তোমাদেরকে একটু বোঝানো উচিত আমাদের আগে একটু জানতে হবে তাহলে শুক্লপক্ষ কি। আমাদের আরো প্রথমে জানতে হবে শুক্ল মানে কি, কৃষ্ণ মানে কি। শুক্ল মানে হলো সাদা বা শুভ্র, আর কৃষ্ণ মানে হলো গিয়ে কালো। চাঁদ হলো গিয়ে আমরা দেখতে পাই যে একটা মাস তো 30 দিনের, তার মধ্যে 14 দিন থাকে শুক্লপক্ষ, 14 দিন থাকে কৃষ্ণপক্ষ। অর্থাৎ চাঁদ যখন, আর তাহলে বাকি 2 দিন কি থাকে? বাকি 2 দিনের একদিন থাকে অমাবস্যা, একদিন থাকে পূর্ণিমা। যখন পূর্ণিমা হয়, পূর্ণিমা হওয়ার পরে চাঁদটা তখন কি, তখন হচ্ছে একদম বড় অবস্থায় থাকে, তাই তো? মানে পূর্ণিমা তিথি যেটাকে বলা হয়ে থাকে। তো চাঁদটা তারপরে আস্তে 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 ছোট হতে থাকে, ছোট 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 হতে থাকে। যেমন আমরা ঈদের চাঁদটা দেখি একদম চিকন, প্রতি মাসে এরকম একদম চিকন অবস্থায় যায় চাঁদ একটা সময়। চাঁদটা ছোট হতে থাকে। চাঁদটা ছোট হতে 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 একটা সময় যে কি হয়, একটা সময় যে অন্ধকার হয়ে যায়। মানে চাঁদটা ছোট ছোট যখন একদম ছোট ফর্মে যায়, যেটা হলো গিয়ে তোমার কৃষ্ণপক্ষের 14তম দিন, 15তম দিনে যে একদম অন্ধকার হয়ে যায়, এটা হচ্ছে অমাবস্যা। কেন কৃষ্ণপক্ষ? কৃষ্ণ মানে কি কালো। যখন কালোর দিকে যাচ্ছে বা অন্ধকার হচ্ছে, ভালো মতো শোনো, মানে যখন চাঁদটা ছোট হচ্ছে তখন কি, তার মানে কালোর দিকে যাচ্ছে না, অন্ধকার হচ্ছে না। ছোট চাঁদ আলো কম দেয়, বড় চাঁদ আলো বেশি দেয়। তো এটাকে বলে কৃষ্ণপক্ষ। এই কৃষ্ণপক্ষ যখন শেষ হয় তারপর হয় কি অমাবস্যা। অমাবস্যার পরে কি হয়, চাঁদটা আবার ছোট একটু দেখা যায়, তারপর বড় হতে থাকে। তার মানে কি, মানে আলোর দিকে যাচ্ছে বা সাদা হচ্ছে আস্তে আস্তে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় শুক্লপক্ষ। শুক্লপক্ষ তাহলে কি হয়, যে আস্তে 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 বড় হতে থাকে, বড় থেকে একটা সময় যে তারপরে পূর্ণিমা হয়, তখন হচ্ছে একদম থই থই করতে থাকে চারিদিকে আলো জ্যোৎস্নায়। তারপরে কি হয়, তারপরে আবার ছোট হতে থাকে, মানে আবার কৃষ্ণপক্ষের দিকে যেতে থাকে। এভাবেই প্রতি মাসে এই সাইকেলটা চলতে থাকে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, 14 দিন 14 দিন করে। তার মধ্যে 2 দিন, যেই 2 দিন বাকি থাকে, একদিন হয় অমাবস্যা, একদিন হয় পূর্ণিমা। এভাবেই আমাদের চাঁদের যেই সাইকেল সেটা চলতে থাকে। বাতরস স্ফীত পদযুগল মানে হচ্ছে পীর সাহেবের বাত রোগগ্রস্ত পায়ের কথা এখানে বলা হয়েছে। তার পায়ে বাত রোগ ছিল, সেটা হচ্ছে বাতের রোগের কারণে ফুলে গেছে, এটার কথা এখানে বলা হয়েছে। কালো মাথার সমুদ্র, অনেক মানুষের মাথার চুল একসঙ্গে একটি কালো সমুদ্রের মতো মনে হয়, এটা একটা উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে। বয়েত মানে কি, বয়েত মানে হচ্ছে কবিতার অংশবিশেষ, আরবি ফার্সি বা উর্দু কবিতার শ্লোক। বেদাতি মানে কি, ইসলাম ধর্মের প্রচলিত রীতির বাইরে, যে বিদাত বলে না, বিদাত ওইটা আর কি, মানে ইসলাম ধর্মের প্রচলিত রীতির বাইরের কিছু। তকলিফ মানে কি, তকলিফ মানে হচ্ছে কষ্ট। জয়ীফ মানে এখানে বুঝিয়েছে অতি বৃদ্ধ।
রেস্তায় মানে সম্পর্কে বা আত্মীয়তায়, দেবংশী মানে দেবতার মতো, সটকাইছে মানে পালিয়ে গেছে, তোয়াক্কল ওই যেটা একটু আগে বুঝালাম, কেরায়া নায়ের মাঝি মানে ভাড়া খাটা নৌকার মাঝি, রেহেল হচ্ছে যেখানে কোরআন শরীফ রাখা হয় সেটা। আর ওই যে বৃষ্টি পানি সঞ্চিত জঙ্গলের মতো, অনেকের দাড়ির বর্ণনা দিতে গিয়ে সেটা বুঝিয়েছে, মানে বৃষ্টির পানি পেয়ে যেমন একটা জঙ্গল অনেক বড় হয়ে যায়, অনেকের দাড়ি এত বড়ই ছিল, তো সেই জঙ্গলের বেড়ে ওঠার সাথে তার দাড়ির বেড়ে ওঠাকে তুলনা করা হয়েছে। আসর মানে যে জিনের আসর পড়ছে বলে না, প্রভাব পড়েছে আর কি। উচক্কা, উচক্কা মানে যে অবাধ্য, ডান পিঠে, ওটা আর কি। যেমন আমি এই শব্দটা আমরা পাই হচ্ছে যখন এই যে ছেলেটার কথায় আসে আর কি। নাফর মানে অবাধ্য। শিরালি মানে হচ্ছে শিলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যারা মন্ত্র বা দোয়া পড়ে, এটা হচ্ছে মজিদ আসার আগে এই ধরনের কাজকর্ম চলতো ওই গ্রামে। বর্গা মানে ছাদের ভর ধরে রাখার কাঠ বা লোহা। হুড়কা মানে হচ্ছে দরজার খিল। বন্ধা নারী যে নারীর সন্তান হয় না, একে এখানে বলা হয়েছে বাজা মেয়ে। মৃত মানুষের খোলা চোখের মতো, এটা একটা উপমা। মাজারের পিঠের উপর থেকে কাপড়টি সরে যায়, ওটা দেখতে মনে হয়েছে এটা মরদেহের মতো। তারপরে খোদার ঢিল মানে শয়তানকে তাড়ানোর জন্য যেন বৃষ্টিরূপী শিলা পড়তো। বাইরে আকাশে শঙ্খচিল ডাকাডাকি করে অবিশ্রান্ত, এটা একটা রূপক বাক্য। শঙ্খচিল স্বাধীনভাবে আকাশে ওড়ে, কাকও স্বাধীনভাবে ডাকাডাকি করে। এখানে বস্তুত জমিলা যেই ক্যারেক্টারটা, সে অনেক স্বাধীন একটা চরিত্র থাকে, ওটার জন্যই হচ্ছে এই কথাটা এসেছে। পুরাটা তো পড়ানো পসিবল না, পুরাটা পড়ানোর প্রয়োজন নয় কোনো। দুলার বাপ, দুলা মানে হচ্ছে বর, মানে বরের বাবা। ঠাটা পড়া মানে হচ্ছে অকস্মাৎ বজ্রপাত হওয়া। বালা মানে হলো গিয়ে বিপদ। এতবার মানে হলো গিয়ে বিশ্বাস। রগড়ে মানে হচ্ছে মানে ডলা আর কি, এরকম বা ঘষা দেওয়া এটা। বর্তন মানে হচ্ছে বড় থালা। এলেমদার মানে হচ্ছে জ্ঞানী বা বিদ্বান। দিনাদির অধিকারী মানে হচ্ছে আল্লাহ বা স্রষ্টা। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, মানে চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা বোঝাতে এটা আসলে বলা হয়েছে আর কি। তো যাই হোক, আমরা হচ্ছি আর পোলে যাব না। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে প্রশ্ন করো, তারপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। যদি কোনো প্রশ্ন না থেকে থাকে সেটাও বলো, উই উইল ফিনিশ দ্য ক্লাস। খুব বেশি আসলে প্রশ্ন থাকার মতো কিছু নাই, তোমরা হচ্ছে নিজেরা উপন্যাসটা পড়বা, এটাই হচ্ছে আসলে সমাধান, আর কিছু না, এই আর কি। ঠিক আছে, আমার মনে হয় যে আচ্ছা আচ্ছা আমরা একটু চ্যাটটা অফই করে দিই। আমরা আসলে আর এখানে আজকে নেওয়ার মতো আমি তেমন কোনো প্রশ্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমি শুধু একটা জিনিস বলি, একজন জিজ্ঞেস করছে এই যে অ্যাসিড আর অ্যাসিড বানান বা এগুলো নিয়ে, ঠিক আছে? সো আমি যদি কোনো প্রশ্ন থাকে তোমরা গ্রুপে কইরো, ইনশাল্লাহ আমি এটার উত্তর দিব। এই ইংরেজি উচ্চারণটা যেভাবে হয় আমরা হচ্ছে সেভাবে নর্মালি লিখে থাকি, অ্যাসিড এটাই হচ্ছে শুদ্ধ বানান। কিন্তু এইটা যদি বলো এটা হচ্ছে সবসময় অশুদ্ধ। তার কারণ এ হচ্ছে একটা মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন বর্ণের সাথে কখনোই জফলা আকার বসতে পারে না। অ যেহেতু একটা মাত্রা সহ আছে এখানে, তাই এখানে জফলা আকার বসেছে। তাই ওইটা তাই এইভাবে যদি কেউ অ্যাডভোকেট লিখে, অ্যাডভোকেট, এটা শতভাগ ভুল, কারণ এর সাথে কখনোই জফলা আকার বসতে পারে না। কিভাবে বসবে এর সাথে জফলা আকার? এ তো হচ্ছে তোমার নিজেই একটা, এ তো হচ্ছে নিজেই একটা কি, হচ্ছে নিজেই একটা মাত্রাহীন বর্ণ, এর সাথে বসে না। সো দিস রং, দিস ওয়ান ইজ রাইট। আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করে দিও, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।